শুরু করেন। ওকে। তো আমরা আহ, এর আগে অলরেডি আমাদের এই ল্যাপটপের ক্লাস করাইছি, বাট এটাই হচ্ছে আমাদের প্রথম ডেস্কটপ সার্ভিসের ক্লাস। তো আশা করি সবাই কোঅপারেট করবেন এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। আমি যেই যেই বিষয়গুলো যেভাবে দেখাবো সেই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং কাজ করবেন, এবং অবশ্যই প্রত্যেকের কাছে একটা এই বলছিলাম যে নতুন খাতা এবং নোট যেটাকে বলে, তো সেই নোটটা রাখতে আর কি, যেহেতু আমাদের এটা এর একটা। কথা ছিল বলা যাবে। হ্যালো, হ্যাঁ বলেন। ডেস্কটপের কাজ আর ল্যাপটপের কাজ কি সিমিলার আহ, না ভিন্ন আছে? হ্যাঁ, মোটামুটি সিমিলার, কিছুটা ভিন্ন, ঠিক আছে। আর ও ডেস্কটপের আচ্ছা ক্লাস, আচ্ছা ডেস্কটপের ক্লাসটা হচ্ছে মোটামুটি সহজ, ঠিক আছে। আর ডেস্কটপের ক্লাসটা বুঝলে আচ্ছা। আবার ল্যাপটপের ক্লাসটা একটু সহজ হয়ে যাবে। কেমন? বুঝতে ডেস্কটপের পারছি। ডেস্কটপের যেই জিনিসগুলো আছে, ল্যাপটপের শুধুমাত্র হচ্ছে আমাদের একটা ভোল্টিন, যেহেতু চার্জার আছে ওইটার সাথে এবং চার্জিং সেকশন আছে, চার্জিং এর ব্যাপার আছে, সেহেতু আমাদের এই ভোল্টিন এবং চার্জিং এই বিষয়টা হচ্ছে একটু জটিল, এবং এটাই হচ্ছে একটু কঠিন। বাট সামনের দিকে গেলে ডেস্কটপ এবং ল্যাপটপ ভোল্টিন এবং চার্জিং ছাড়া প্রায় সেম। তারপরেও আমাদের ল্যাপটপে একটু জটিলতা, কারণ হচ্ছে ল্যাপটপটা একটু কম্প্যাক্ট। হ্যাঁ, সবগুলা অনেকগুলা জিনিস একসাথে কম্প্যাক্ট করছে। আর দেখা যায় যে ডেস্কটপটা হচ্ছে অনেকটাই স্প্রিড। হ্যাঁ, কিছু কিছু জিনিস আলাদা ইয়া করা, লাগানো, বোঝা যায় বড় বড় জিনিস, ঠিক আছে। একটা আহ, ইংরেজি যদি আমরা ছোট অক্ষরে দেখি আমাদের কাছে অনেক কঠিন লাগবে, কিন্তু সেটাই যদি একটা সাইনবোর্ডে দেখা হয় সেটা হচ্ছে একটু সহজ লাগে, ঠিক আছে। ব্যাপারটা এরকমই, যে আমাদের জি। ডেস্কটপটা হচ্ছে একটু বড় সাইজ, সেটা আমরা যখন এই দেখি সেটা আমাদের কাছে মনে হয় যে সহজ জিনিস। আর কিন্তু ল্যাপটপটা হচ্ছে একটু ছোট ছোট জিনিস সব কম্বাইন করে দিছে, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। আর কঠিনটা হচ্ছে যে আমাদের ওইটার মধ্যে, মাইক্রোস্কোপ লাগে। হ্যালো, ওইটার মধ্যে চার্জিং এবং জি বলেন। হচ্ছে যে ভোল্টিনের মতো একটা কঠিন বিষয় আছে, বিধায় ওইটা একটু কঠিন লাগে। তো আমরা যদি আগে ডেস্কটপটা শিখি, অনেকেই আমাদের এখানে আছে যারা আগেই আমরা ল্যাপটপ শিখে ফেলছি, ঠিক আছে। অনেকে ল্যাপটপ শিখে এখন ডেস্কটপ বুঝে না, ঠিক আছে। বাট সহজ হওয়ার কথা ছিল যে আমরা ল্যাপটপ বুঝবো, এই ডেস্কটপ বুঝবো, পরে আমরা ল্যাপটপ বুঝবো। বাট আমার সাথে অনেকের পরিচয় আছে যারা শুধু ল্যাপটপ বুঝে কিন্তু ডেস্কটপ বুঝে না, ঠিক আছে। তা আমি এর আগেও যাদের ক্লাস করাইছি তারাও এরকম, যে ল্যাপটপ দিলে ঠিক আছে, ওকে ল্যাপটপ বুঝি কিন্তু ডেস্কটপ বুঝি না। So, দুইটা মোটামুটি কাছাকাছি, তবে ডেস্কটপটা করে নিলে, আমিও যখন শিখছি আমি নিজেও প্রথমত ডেস্কটপ ল্যাপটপই শিখছি, ঠিক আছে, আমি ডেস্কটপ শিখি নাই। তো এটা ডে বাই ডে প্রয়োজন হয়েছে বিধায় এখন আমি ডেস্কটপটাও শিখে এখন আবার আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। ভাই আমিও তো ল্যাপটপ মোটামুটি বুঝি, বাট ডেস্কটপ একটু আউলিয়ে যায় আর কি। জি, ঠিক আছে। তো আমরা সেই সিকোয়েন্স গুলাই শিখবো, আশা করি আপনারা মানে কিছু শিখতে পারবেন। এতদিন কেউ হয়তো বা ডিপ্লোমা করছি, আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করে ফেলছি, বা কেউ পড়তেছি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে এই অনেকে হয়তো বা অনেক বড় বড় ডিগ্রি নিছি, অনেকে ইউনিভার্সিটির টিচার, কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে টিচারই করতেছে, প্রফেসরই করতেছে, বাট এই বিষয়গুলা তারা সিকোয়েন্সিয়ালি জানে না, বুঝে না, ঠিক আছে। তো এই জিনিসগুলা যখন কেউ জানবে, মনে করবে যে আমি আমি নিজেও একসময় যখন 4 বছর ডিপ্লোমা করছি, আমি একটা উইন্ডোজ সেট আপ দিতে পারতাম না, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তারপরে যখন মাথায় আসলো যে আসলে আমি তো কিছুই জানি না, তারপরে আমার কাজের নেশা চাপলো,
যে আমার এটার ভিতরে কি আছে, কি জিনিস আছে, সেই জিনিসটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? আমি যখন আমার প্রথম কম্পিউটার কিনতে যাই, তখন আজকে মূলত হচ্ছে ইন্ট্রোডিউসিং ক্লাস, হ্যাঁ? তো আর মোটামুটি আমরা ওই আমাদের যে সিলেবাসটা আছে ওইটা নিয়ে ওভারভিউ দিব। তো প্রথমত আপনারা হয়তো অনেকে মনে করতে পারে যে না গল্প শুরু করছে, ঠিক আছে? প্রথমত আসলে মানে এই জিনিসটার প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে? এই যে সার্ভিসিং আমরা শিখবো বা করব, কেন করব, ঠিক আছে? প্রত্যেকেরই হচ্ছে ইনকামের প্রয়োজন। তো এটার পরে আসতেছি। তো যেটা আসতেছি সেটা হচ্ছে যে আমি যখন এই কম্পিউটার কিনতে গেলাম প্রথম আইডিবিতে, তখন দেখি এক লোক একেবারে কম্পিউটার বা ল্যাপটপ, একটা ল্যাপটপ খুইলা একবারে বিশাল সাইজের এক লোক বৈশা বৈশা ল্যাপটপ খুইলা একবারে মানে অস্থির। আমি কি ব্যাপার, আমি তো কম্পিউটারই কিছু বুঝি না, আর এই লোক ল্যাপটপ খুইলা টুইলা, মানে কি অবস্থা। তো আমার ওইখান থেকেই একটা প্যাশন জাগছে যে আমি এক সময় এটা দেখবো যে কি আছে। আর মানুষের যদি একটা নির্দিষ্ট লক্ষ্য না থাকে, সেই লক্ষ্য মানে পূরণ হয় না, মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হয়। তো ওইখান থেকেই মোটামুটি আমার একটা লক্ষ্য ছিল যে আমি ওই সময় থেকে যে এই ল্যাপটপের ভিতরে কি আছে আমি এক সময় দেখবো। তো এরকম করতে করতেই কাকতালীয়ভাবে আমার এই লাইনে আসা। কম্পিউটার ডিপ্লোমা শেষ হওয়ার পরে হঠাৎ করে যে কাজ পারি না কাজ পারি না, আমি করে চলে গেলাম ঢাকা। ঢাকা যাওয়ার পরে এই বিভিন্ন জায়গায় ডেস্কটপের এই কাজ টাজ করতে করতে অনেক জায়গায় মানে শুট করতেছে না কোনো জায়গায়। দেন হঠাৎ করেই সেই যে আমার একটা ইচ্ছা যে আমি ল্যাপটপের ইয়াতে কাজ করব, তো হঠাৎ করে একজনে অফার করছে যে আমি তো নতুন ল্যাপটপের শোরুম দিতেছি, তো এখানে আমার একটা ইঞ্জিনিয়ার দরকার, তো আমি এটা, তো ঠিক আছে, আমি তো মানে খুব এই ইয়া এই কি বলে এক্সাইটেড যে না এটা তো আমার তো শিখতে হবে, ঠিক আছে। দেন আমি কিন্তু এই কাজ শুরু করলাম। আহ, রাহুল ক্যামেরা অফ করে দাও, হ্যাঁ ক্যামেরা অফ করে নাও। তো পরে আস্তে আস্তে এই লাইনে আসা আর কি। তো এই লাইনে আসলে সুবিধা কি আর অসুবিধা কি? এই লাইনে আপনার আসলে আপনার হচ্ছে, আমরা তো প্রত্যেকেই কি করতে চাই, টাকা ইনকাম করতে চাই, প্রত্যেকেই আমাদের একটা ফিউচার তৈরি করতে চাই। তো এইটার মধ্যে কি, এটার মধ্যে কি ফিউচার আছে? হ্যাঁ অবশ্যই ফিউচার আছে এটার মধ্যে। আপনার কেমন ফিউচার আছে দেখেন, এমন অনেক ছেলে পেলে আছে যে মেট্রিক পাস করছে মাত্র, ঠিক আছে, বা সে মেট্রিক পাসও করে নাই, কিন্তু সে অনেক ভালো ইনকাম জেনারেট করতেছে। কেমন? সে বর্তমান এমন দেখার মধ্যে অনেকেই আছে আমার, যারা 1 লাখ টাকার উপরে ইনকাম করতেছে এই লাইন থেকে, বাট তারা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ওরকম শিক্ষিত না, কিন্তু তারা দীর্ঘদিন এই লাইনে কাজ করতে করতে তারা কিন্তু আবার এইটা শিখেও কাজ করে নাই। কেমন কাজ করছে? যে আমি দেখতে 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 এটা নিয়ে নাড়াচাড়া করতে করতে শিখা, তারপরে তারা এখন নিজেরা দোকান দিছে অথবা কোনো দোকানে এই স্যালারি বেসড কাজ করতেছে। এরকমও স্যালারি আছে, 50,000 টাকাও স্যালারি আছে, ঠিক আছে, যেটা একজন এই বিএসসি ইঞ্জিনিয়ার বা অনার্স পাস করা একটা ছেলে দাঁড়ে দাঁড়ে 10,000 টাকা স্যালারির জন্য ঘুরে। বাট এই লাইনে যারা আছে এই লাইনে কিন্তু অনেকেই এরকম ইনকাম জেনারেট করতেছে, ঠিক আছে। তো কথা হলো যে আপনারাও যদি এরকম ইনকাম জেনারেট করতে চান, আপনাদের একটু কষ্ট করতে হবে, 6 মাস, 1 বছর, 2 বছর। আর এটা মনে করেন শিখে আমি আজকেই শিখলাম কালকেই আমি ইনকাম জেনারেট করা শুরু করলাম, এরকম কিন্তু না। কথা হচ্ছে যে আপনার কিন্তু এইখানে কাজ করতে শিখতে হবে, প্লাস হচ্ছে এটা নিয়ে প্রতিনিয়ত আপনার পড়াশোনা করতে হবে এবং প্র্যাকটিক্যাল, নিজে প্র্যাকটিক্যাল করতে হবে, ঠিক আছে। আমি আপনাকে লাইনে রেল লাইনে উঠাই দিব, কিন্তু হাঁটবেন আপনি নিজে, ঠিক আছে। আপনি নিজে হাঁটবেন এবং ওই যে রেল লাইনের উপরে দিয়া হাঁটা আপনারই শিখতে হবে এবং আপনাকেই হাঁটতে হবে, ঠিক আছে, কারো ছাড়া, এই হেল্প ছাড়া। এবং প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম। আমি যখন এই এক সময় এই লাইনে ছিলাম, আবার মাঝখানে বিরতি দিয়েছিলাম, বিরতি দেওয়ার পরে আবার এই লাইনে আসছি। এবং এই লাইনে এক সময় আমার কাছে বিরক্ত লাগতো এই জিনিসটা, যে এই খুবই বিরক্ত লাগতো যে না আমি পারতাম না, আমার আমার দ্বারা সম্ভব না। কিন্তু
এক সময় তারপরে আমি আবার এটাকে করলাম, ধরলাম, এবং এটার প্রতি আমার যে এটার ভিতরে কি আছে সেটা আমি দেখব, ঠিক আছে। দেন এটার প্রতি কিন্তু আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে, এবং সেই ভালোবাসা থেকে কিন্তু এখন আমি নিজে শিখছি, এবং কতটুকু শিখাইতে পারতেছি সেটা জানি না, ঠিক আছে। তারপর আমি নিজেই শেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি যে আমাদের এই ডেস্কটপ ক্লাসের মাধ্যমে আপনারা অনেকটা জিনিস, অনেকটা কিছু জানতে পারবেন, এবং এতদিন যেই জিনিসগুলো জানেন নাই, বুঝেন নাই, সেই জিনিসগুলো এখান থেকে যাই না বুঝা বলবেন যে আসলে তো আমরা মানে এমন একটা ইয়ের মধ্যে ছিলাম যে আসলে আমরা কিছুই জানি না, ঠিক আছে। আমরা র্যাম লাগাইছি, খুলছি, এটা করছি, ওইটা করছি, এটা করছি, কিন্তু এর ভিতরের যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমরা কিছুই জানি না, বা কিছুই শিখি নাই, কোথাও কেউ দেখায় নাই। তো আমরা সেই বিষয়টাই দেখব, এবং এটা আপনারা মনে মনে স্থির রাখতে পারেন যে এর মধ্যে প্রচুর ইনকাম আছে, এবং ভবিষ্যতে এর মানে এর ফিউচার খুবই ভালো, ঠিক আছে। এর ফিউচার যারা এই লাইন বর্তমানে ধরে রাখবে, এবং পরবর্তীতে তারা কিন্তু গেইনার হবে, তারা নিজেরা ইনকাম করবে, প্লাস আরো কয়েকজনকে শিখাতে পারবে, এবং আরো কয়েকজনের রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারবে, হোপফুলি। স্যার আজকে কি কম্পোনেন্ট ইয়ে হবে, আমরা মানে আমরা কম্পোনেন্টের বিষয়ে ই করা হবে আমরা কম্পোনেন্টের সমস্ত? বিষয়ে হ্যাঁ, ওকে ওকে। আমরা কম্পোনেন্ট কিছু দেখাবো, ঠিক আছে। কম্পোনেন্ট বলতে আমরা যে আমাদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসের ওভারভিউটা দেখাবো, ঠিক আছে। তো আমিও যার কাছে শিখছি বা ইন্ডিয়াতে, সেই স্যার মোটামুটি প্রত্যেকে আগে উজ্জীবিত করে, ওকে। ঠিক আছে। আগে আগে হচ্ছে উজ্জীবিত করে, আপনি কেন বাঙালি ছিল? উনি হচ্ছে ইন্ডিয়ার অফিসার, এএফএস সলিউশন। ও আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশেও শিখছি, বাংলাদেশে হচ্ছে আমাদের আমরা শিখছি ইয়াতে চট্টগ্রামে সোহেল স্যার, ল্যাপটপ কিং অফ ল্যাপটপ সলিউশন, ঠিক আছে। তো ওনার কাছেও শিখছি। দেন আমি ইন্ডিয়া দুইটা স্যার, একটা শ্রীরাম আচ্ছা। ইনস্টিটিউট, আর হচ্ছে আরেকটা হচ্ছে এএফএস সলিউশন, রাফি স্যার। হুম। তো এই দুই জায়গা থেকে ডেস্কটপের ক্লাসটা করছি হচ্ছে, শিখছি হচ্ছে শ্রীরাম ইনস্টিটিউট থেকে, আর হচ্ছে ল্যাপটপেরটা হচ্ছে রাফি স্যার, এএফএস সলিউশন। তো এএফএস সলিউশনের ইয়াটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি, এবং তার যে ক্লাসের সিস্টেম, তা তিনি হচ্ছে যে আগে আপনারে উজ্জীবিত করে নেবে যে আপনি এটা দিয়ে কি করতে পারবেন, কতদূর আগাইতে পারবেন, কিভাবে কি করলে আপনি এটা নিয়ে আসলে চলতে পারবেন, কিভাবে আপনার ইনকাম জেনারেট হবে। আর এই জিনিস শেখার পরে আপনার অনেক কষ্ট হবে শিখতে, কিন্তু এই জিনিস শেখার পরে এভরি সিঙ্গেল টাইম ইজ মানি। হ্যাঁ, প্রত্যেকটা সময় আপনার টাকাতে কনভার্ট হবে তখন, ঠিক আছে। সো ধৈর্য সহকারে এই জিনিসটা শিখবেন, এবং নিজের ইনকাম জেনারেট করার জন্য তৈরি থাকবেন। তো আমাদের মনে হয় আরো যারা আসার কথা ছিল, আমি এখন কম্পোনেন্ট কিছু দেখাবো, ঠিক আছে। কম্পোনেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সবাই একটু ওয়েট করেন, আমি স্ক্রিন শেয়ার দিব, এবং কম্পোনেন্ট গুলো আপনাদেরকে দেখাবো, বা আমাদের সিলেবাসটা কি হবে এবং কি শিখবেন আপনারা, সেই বিষয়গুলো আপনারা এখানে দেখাবো আর কি। ওকে।
হ্যালো, তুই ক্লাসে জয়েন করছ নাই? কি নামে? ঠিক আছে। তো স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, জি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ঠিক জি আছে। দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের আমরা ডেস্কটপের বিষয়ে যেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে এখান থেকে কারেন্ট সম্বন্ধে জানতে হবে, রেজিস্টর সম্বন্ধে জানতে হবে, ডায়োড সম্বন্ধে জানতে হবে, ক্যাপাসিটর সম্বন্ধে জানতে হবে, ট্রানজিস্টর সম্বন্ধে জানতে হবে, মসফেট সম্বন্ধে জানতে হবে, কয়েল, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, ক্রিস্টাল 10 এবং এর যে প্রত্যেকটা ল্যাপটপের যে কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টসগুলো সম্বন্ধে জানতে হবে। এখানে কিছু লোক একটু ইয়া করতেছে, আমি একটু চুপ করতে বলি। এই একটু আস্তে কথা বল না, আমি এখানে ক্লাস করাইতেছি, কথা দিতেছি আছে। তো এখানে যারা হচ্ছে যে আগে ক্লাস করা এবং ল্যাপটপের ক্লাস করা হয়ে গেছে যাদের, এরা অনেকেই এই বিষয়গুলা জানে এবং বুঝে। তো যারা একেবারেই নতুন তাদের জন্য আমাদের একেবারে আমরা বেসিক থেকে শুরু করব আর কি। তো বেসিকটা যখন আপনারা জানতে পারবেন তখন এর যে ভিতরের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলা আপনারা বুঝতে পারবেন। তো এইখানে ফার্স্ট স্লটে আছে হচ্ছে আমাদের 10টা অপশন। এই 10টা অপশন আমরা একে একে শিখব। তারপরে সেকেন্ড স্লটে আছে কম্পিউটারের যতগুলো সেকশন আছে, তারপরে ডেস্কটপের আর্কিটেকচার আছে, তারপরে বাক কনভার্টার কি, সুইচিং রেগুলেটর কি, কিভাবে সুইচিং রেগুলেটর হয়, লিনিয়ার রেগুলেটর কি, পাওয়ার সাপ্লাই সুইচিং কনসেপ্ট, ডেস্কটপ স্কেমেটিক রিডিং, কিভাবে একটা ডেস্কটপের কম্পোনেন্টগুলো রিড করবেন। যেমন প্রত্যেকটা ল্যাপটপের বা কম্পিউটারের একটা আর্কিটেকচার থাকে, মাদারবোর্ডের একটা আর্কিটেকচার থাকে, সেই আর্কিটেকচারটা একটা ড্রয়িং আর কি, সেই ড্রয়িংটা কিভাবে বুঝবেন সেই বিষয়টা। তারপরে ডেস্কটপ পেরিফেরালস, ডেস্কটপ সিপিইউ সকেটস অ্যান্ড আর্কিটেকচার, লিনিয়ার রেগুলেটর, র্যাম সেকশন, পিসিএইচ সেকশন, আরটিসি সেকশন, এসআইও, ক্লক সেকশন, কোর সেকশন, ভোল্টেজ অ্যান্ড সিগন্যাল ডায়াগ্রাম, কিভাবে ভোল্টেজ কম্পিউটারে ঢুকে এবং সেটা সিগন্যাল জেনারেট করে, কোর টু ডু মাদারবোর্ড ট্রেস, কিভাবে আপনারা কোর টু ডু মাদারবোর্ডটাকে কিভাবে ট্রেস করবেন, আর তারপরে হচ্ছে কোরাই সিরিজ মাদারবোর্ড কিভাবে আপনারা ট্রেস করবেন। তারপরে হচ্ছে ব্র্যান্ড পিসি যেমন ডেল, লেনেভো, এইচপি, এসআর, এই বোর্ডগুলার টেকনিক, আর হচ্ছে গিগাবাইট, তারপরে হচ্ছে ইন্টেল, এগুলোর মধ্যে ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা কি। দেন আমাদের ফোর্থ স্লটের মধ্যে আছে প্র্যাকটিক্যাল, অল ভোল্টেজ অ্যান্ড সিগন্যাল চেক, ফলস অ্যান্ড ফাইন্ডিং। এটা এটা এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, একটা মাদারবোর্ড নিয়ে মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা মিটারের মাধ্যমে চেক করব যে একটা ভোল্টেজ কোন দিকে গেছে এবং সেটা কিভাবে কিভাবে আরেকটা সেকশনকে পরিচালনা করছে এবং আরেকটা সেকশনকে গিয়ে আরেকটা সেকশনে কিভাবে হিট করছে, এবং এইভাবে করতে করতে আমরা কিভাবে সিপিইউতে আমাদের প্রপার ভোল্টেজটা পৌঁছায়। দেন হচ্ছে আমাদের 35 নম্বরে বায়োস আপডেট। ঠিক আছে, বিভিন্ন কারণে আমাদের বায়োসটা আপডেট করতে হয়। এই আপডেট করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করতে পারি। ঠিক আছে, তো আমরা একটু বিষয়গুলা যে কিভাবে আমরা জিনিসগুলা দেখাবো।
দেখেন প্রথমত আমাদের এই, এখানে আমরা মাদারবোর্ড একটা দেখতে পাচ্ছি। প্রত্যেকেই তো আমরা এই কম্পিউটার সম্বন্ধে কিছু না কিছু জানি বা এর সাথে রিলেটেড আছি, তাই না? একটু কথা বলবেন। হ্যালো, জি স্যার। সবাই আশা করি মাদারবোর্ডের সাথে পরিচিত আছি, কিন্তু তারপরেও আমাদের এই মাদারবোর্ডের পরিচিত থাকলেও মাদারবোর্ডটা সম্বন্ধে আমাদের জানতে হবে যে কোনটা কি, কোনটা কোন সেকশন, কোনটা কিভাবে কাজ করে। দেন দেখেন এটা একটা পাওয়ার সাপ্লাই থেকে কিভাবে কিভাবে একটা ভোল্টেজ জেনারেট হয় এবং সেই ভোল্টেজটা কিভাবে বিভিন্ন সেকশন থেকে আমাদের আমি কলমটা নিয়ে নেই। এপিক পেন। তো এইখানে দেখেন হচ্ছে আমাদের এসএমপিএস লেখাগুলো কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে। তো এইখানে হচ্ছে আমাদের এসএমপিএস, এই এসএমপিএস মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই থেকে কিভাবে আমাদের ভোল্টেজটা বিভিন্ন সেকশনে যায় এবং সেই ভোল্টেজটা কিভাবে কিভাবে কনভার্ট হয়, র্যামে যায়, পিসিএস এর সাথে রিলেট করে, তারপরে এই পিসিএস কিভাবে সিপিইউর সাথে রিলেট করে এবং এটা ক্লক সিগন্যালের সাথে কিভাবে রিলেট করে, সেই বিষয়গুলা আমরা আমাদের ক্লাসে দেখতে পারবো। দেন হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করে বা কোনটাতে কত ভোল্টেজ থাকে অনেকে হয়তো বা আমরা জানি না, ঠিক আছে? তো এই পাওয়ার সাপ্লাইয়ের প্রত্যেকটা ভোল্টেজ কিভাবে তৈরি হয় এবং এখানে বিভিন্ন কালার আছে, হলুদ কালার, এখানে হচ্ছে এটা ব্লু 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 কালার, তারপরে হচ্ছে নীল কালার, এটা কি কালার, সবুজ, সবুজ কালার, রেড কালার, ব্ল্যাক কালার, রেড কালার, তারপরে হচ্ছে এটা কি এই কমলা কালার। এই কালারগুলা কি জন্য? একটা এসএমপিএস এর মধ্যে এই যে আমাদের এতগুলা তার থাকে, এতগুলা তার যে থাকে বিভিন্ন কালারের, আমরা কোনো সময় চিন্তা করছি যে কেন এতগুলা কালার দিল? এক ধরনের কালার দিলেই তো হইতো, যে আমাদের এখানে তো ভোল্টেজই তৈরি করে, তাই না? তো এতগুলা কালার দিছে কেন? এতগুলা কালার দিছে হচ্ছে যে আমাদের এইখানে প্রত্যেকটা ভোল্টেজ আলাদা আলাদাভাবে কাজ করে। একটা 12 ভোল্ট আছে, -12 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, -5 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে, পিএস অন আছে, তারপরে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আছে, পাওয়ার ওকে আছে, এটা গ্রে কালার, তারপরে এখানে 5 ভোল্ট দিছে রেড কালার। তো এক একটা এক এক কালার। দেখেন এখানে 5 ভোল্ট গুলো হচ্ছে রেড কালার দেওয়া। তো একটা দিলেই তো হইতো, এতগুলা কেন দিছে? একটা 5 ভোল্ট দিলেই তো এখানে হয়ে যায়, এতগুলা কেন দিছে? বিভিন্ন সেকশনে বিভিন্নভাবে কাজে লাগানোর জন্য। তারপরে হচ্ছে যে আমাদের ব্ল্যাকে দিছে গ্রাউন্ড। প্রত্যেকটা ব্ল্যাক যখন আমরা দেখব তখনই বুঝবো যে এটা গ্রাউন্ড। রেড যখন দেখব প্রত্যেকটাই আমাদের 5 ভোল্ট। যখনই কালো দেখব তখনই হচ্ছে আমাদের গ্রাউন্ড। তারপরে হলুদগুলা দিছে 3 ভোল্ট, ঠিক আছে? তারপরে 5 ভোল্ট স্ট্যান্ড বাই। 5 ভোল্ট স্ট্যান্ড বাই কি? 5 ভোল্ট স্ট্যান্ড বাই আমাদের চলতে হইলে তো মানে মাদারবোর্ডকে তো ট্রিগার করতে হলে প্রথমেই কিছু একটা তারে দিতে হবে, তাই না? তো এইখান থেকে সে কি করে, এখান থেকে একটা ভোল্টেজ প্রথমেই তৈরি করে রাখে। এই এসএমপিএস এর মধ্যে প্রথমেই একটা ভোল্টেজ সে রেডি করে রাখে, যে তুমি যাও, তুমি গিয়া মাদারবোর্ডে ইনফর্ম করো যে মাদারবোর্ড এইভাবে এইভাবে অন হও, ঠিক আছে? তো সেই কারণে একটা ভোল্টেজ দিয়ে রাখছে মাদারবোর্ডে, প্রথমত একটা সাপ্লাই প্রোভাইড করার জন্য। তারপরে এখানে পাওয়ার ওকে দিছে, পাওয়ার ওকের মাধ্যমে এর যে পাওয়ার ওকে আছে কিনা সেই জিনিসটা আমাদের এসআই ওকে জানান দেয় যে এটা ওকে আছে কিনা।
তারপরে এখানে দেওয়া আছে আমাদের পিএস অন। এই পিএস অন আমরা আর এই গ্রাউন্ড, হ্যাঁ। তো এখানে কে কে জানি যে পাওয়ার সাপ্লাই কিভাবে চেক করে? জানা আছে কারো? কেউ একটু কথা বলবেন। হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কি আছেন? কেউ আছেন? হোয়াট দ্য হেল। হ্যালো, হ্যালো। জি বলেন। এই এতক্ষণ যে আমি নাই, আমি তো লাইন কেটে দিচ্ছি, আমি তো নাই এতক্ষণ, কিছু শোনেন নাই আপনারা, তাই না? না ভাই, না না, শুনতে পারি আমি না। তো আপনার সাইন উঠে গেছিলাম। তাই তো, আমি হঠাৎ করে আমার লাইন কেটে গেল, আমি বুঝলাম না, একেবারে আমার হাত লেগে কেটে গেছে আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে? এক ভাই কইতাছে কারেন্ট গেছে ভাই আবার শুরু আপনার। করেন। স্ক্রিন স্ক্রিন দেখা যায় এখন? জি জি। আচ্ছা ঠিক আছে। তো আমি তো উদাও হয়ে গেছিলাম। আচ্ছা, এই আমরা এই এসএমপিএস কিভাবে অন করে সেটা কি কেউ জানি? এই পাওয়ার সাপ্লাইটা কিভাবে চেক করে একটু বলবেন কেউ জানলে? জি ভাই, আমি জানি। একটু বলেন। এই পিএস অন আর গ্রাউন্ড। এই পিএস অন আর গ্রাউন্ড। গ্রাউন্ড আচ্ছা, এই পিএস অনটা মানে কি? পাওয়ার সুইচ অন। পাওয়ার সুইচ অন, থ্যাংক ইউ। হ্যাঁ, এই পিএস অন মানে হচ্ছে পাওয়ার সুইচ অন। আর এই গ্রাউন্ডের সাথে যখন আমরা দুইটা পিন একটা টুইজার দিয়ে যখন আমরা এটাকে কানেক্ট করব এইভাবে, তখন এটা আমাদের মানে ছাড়াই, মাদারবোর্ড ছাড়াই এটাকে আমরা চেক করে নিতে পারবো যে আমাদের এই পাওয়ার সাপ্লাই ওকে আছে না নাই। ঠিক আছে, এই জিনিসটা আমরা চেক করতে পারবো। তারপরে এটা এইভাবে এই সুইচ করাইলেও কিন্তু এখানে ফ্যান ঘুরে, বাট অনেক সময় এই ফ্যান ঘুরলেও কিন্তু এর যে প্রপার অ্যাম্পিয়ার আছে সেই প্রপার অ্যাম্পিয়ার না পাওয়ার কারণে আমাদের মাদারবোর্ড অনেক সময় অন হয় না এবং মাদারবোর্ডে ডিসপ্লে আসে না। তো আমাদের যে এইখানে এত ধরনের বিভিন্ন ধরনের এই ভোল্টেজ দেওয়া আছে এসএমপিএস এ, 5 ভোল্ট, 12 ভোল্ট, এবং প্রত্যেকটার সাথে সাথে কালার কিন্তু আলাদা। এখানে পজিটিভ 12 ভোল্টের কালার একটা এবং নেগেটিভ 12 ভোল্টের কালার আরেকটা, 3 ভোল্টের কালার একটা, 5 ভোল্টের কালার লাল, প্রত্যেকটা 5 ভোল্টের কালার লাল। আর হচ্ছে গ্রাউন্ড দিয়ে হচ্ছে এই ব্ল্যাক দিয়ে হচ্ছে গ্রাউন্ড দেখাইছে। ঠিক আছে, তো দেন আমরা এই যে এসএমপিএসটা আছে, এই এসএমপিএসটা 1 নাম্বার পিন থেকে শুরু হয় সেটা কি, সেটাও মনে হয় কারো জানা নেই। তো 1 নাম্বার পিন আমরা কিভাবে চিনবো, সেটা হচ্ছে এইখানে একটা নব থাকে। ঠিক আছে, মাদারবোর্ডে এটা আমরা দেখাবো, মাদারবোর্ডে নব থাকে। আর এইখানে তো এমনি বোঝা যাচ্ছে যে এটা একটা স্কোয়ার আকৃতি দিয়েছে, এটা হচ্ছে এখান থেকে 1 নাম্বার শুরু হয়। তো আমাদের এসএমপিএস হচ্ছে 24 পিন আর হচ্ছে এই 20 পিন, 20 পিনের হয়ে থাকে। তো এটা কত পিনের আছে?
1 2 3 4 5 6 7 24 8 পিন 9 24 10। পিন না, এখানে 10 20। 10 20 পিনের আরো এরকম চারটা থাকলে সেটা হচ্ছে 24 পিন হয়। তো 20 পিনের হইলে আমাদের যে এই যে এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ দেওয়া আছে, তো আমাদের এই মাদারবোর্ডে যখন আমরা এই এসএমপিএসটা লাগানোর সাথে সাথে এখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে যায়। যে মাদারবোর্ডকে কি বলে, যে তুই মাদারবোর্ডকে গিয়ে অন কর, ঠিক আছে, তুই মাদারবোর্ডকে গিয়া কিছু একটা দে। মাদারবোর্ডকে যদি কিছুই না পায় তাহলে কি দিয়া অন হবে সে? তো এটার মধ্যে এই যে স্ট্যান্ড বাই 5 ভোল্ট স্ট্যান্ড বাই 5 ভোল্ট স্ট্যান্ড বাই মানে হচ্ছে যে তুমি অটোমেটিকলি এখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে থাকো এবং সেটা গিয়ে তুমি মাদারবোর্ডে এই ভোল্টেজটা তৈরি হয়ে থাকো, এখানে 5 ভোল্ট তৈরি হয়ে থাকো এবং 5 ভোল্ট থেকে তুমি যেভাবে খুশি তুমি এটারে মাদারবোর্ডকে অন করার জন্য তুমি তৈরি হও। তো কীভাবে তৈরি হবে সেটা আমরা দেখাবো। এটা এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই কীভাবে কনভার্ট হয় 3 ভোল্ট স্ট্যান্ড বাই এবং সেটা কোথায় যায় সেই জিনিসটা আমরা আস্তে আস্তে ক্লাসে ওভারভিউতে পুরো ক্লাসে দেখাবো আর কি। তো প্রথমত আমাদের এই স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হয়ে থাকে এবং সাথে সাথে এইখানেও আমরা 5 ভোল্ট 5 ভোল্ট মানে তৈরি হয়ে থাকে। এটার স্ট্যান্ড বাই বলে না, বাট এইখানেও 5 ভোল্ট তৈরি হয়। আমরা মাদারবোর্ডে এই এসএমপিএসটা সেট করার সাথে সাথে আমরা যদি এই পিনগুলাতে মিটার দিয়ে এখানে ধরি এবং এটার ভিতরে ধরি, একটা গ্রাউন্ডে দেই এবং একটা এখানে ধরি, তাহলে আমাদের এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই এবং আমরা এই পিএস1 এর মধ্যে ভোল্টেজটা পাবো। পাশাপাশি হচ্ছে যে আমরা যখন পাওয়ার অন করি, যখন আমরা পাওয়ারের সুইচটা দেই, সাথে সাথে কি করে এই ভোল্টেজটা কিন্তু 0 ভোল্ট হয়ে যায়, ঠিক আছে। তো কেউ চেক করতে চাইলে আপনারা এই ইয়ের মধ্যে পাওয়ার একটা মিটার ধরে মিটারের একটা কেবল এখানে দিয়া পাওয়ারটা অন করবেন, আরেকটা গ্রাউন্ডে দিয়া পাওয়ারটা অন করবেন এবং এখানে ধরে রাখবেন, দেখবেন যে এটা 0 হয়ে গেছে, 5 ভোল্ট থেকে এটা 0 হয়ে গেছে। তো আমাদের এইখানে প্রত্যেকটা ভোল্টেজই প্রয়োজন, ঠিক আছে। এই যে এইখানে কয়েকটা ভোল্টেজ দিছে 5 ভোল্ট, এতগুলা দেওয়ার দরকার কি? কারণ হচ্ছে 5 ভোল্টটা এক এক জায়গায় এক এক ধরনের জন্য কাজ করানো হয়। তো এই জন্য এখানে 4টা আমরা 5 ভোল্ট দেখতে পাচ্ছি, আবার এখানে 3 ভোল্টও দিছে। তো এক জায়গায় যদি আমরা এই ভোল্টেজগুলো দিই এবং এক জায়গা থেকে কাজ করতে চাই, তার উপরে চাপ পড়ে যায়। তো এক একজনের জন্য এক একটা ভোল্টেজ, এক একটা সেকশনের জন্য এক একটা ভোল্টেজ রেডি করে রাখছে, যে যে যার মতো সেকশন পরিচালনা করবে, ঠিক আছে। আর এই 12 ভোল্ট কি করে? 12 ভোল্ট হচ্ছে আমাদের এই যে 4 পিনের যে একটা লেগ থাকে, দুইটা গ্রাউন্ড আর একটা, দুইটার মধ্যে 12 ভোল্ট। তো এটা পাওয়ার সাপ্লাইটা অন করে আপনারা দেখতে পারেন যে এইখানেও কিন্তু 12 ভোল্ট থাকে। ওকে, দেন হচ্ছে দেখেন এইখানে হচ্ছে ভাইয়া আমাদের 12 ভোল্টটা কোথায় থাকে বললেন? 12 ভোল্টটা কোথায় থাকে? ওই যে একদম লাস্টে 20 নাম্বার পিনে। 12 ভোল্ট আমি দেখাইতেছি, ওয়েট করেন। 12 ভোল্ট এই যে আমাদের একটা 4 পিনের একটা এটিএক্স আছে না, এটারে বলে এটিএক্স। এটা 2x4, ঠিক আছে, 2 ইন্টু এটা 1x4 হবে। আর আরো আরো একটা বাড়তি থাকে, তখন সেটারে 2x4 বলে, ঠিক আছে। তো এইখানে আমরা 12 ভোল্ট পাবো। 12 ভোল্ট কখন পাবো? যখন পাওয়ারটা অন করব, ঠিক আছে। এই যে আমরা যেই জিনিসটা দেখাইলাম, আমরা যখন পাওয়ারটা অন করব, এই পাওয়ারটা যখন অন করব তখন পিএস অনের মধ্যে একটা সিগন্যাল আসবে। সিগন্যাল আইসা বলবে যে তুমি পাওয়ার সুইচ অন করো এবং তুমি 0 ভোল্ট হয়ে যাও আর সবাইকে চালু করে দাও। তখন এই ভোল্টেজ সব চালু হয়ে যায়, সবগুলা ভোল্টেজ চালু হয়ে যায়। আর এটা কি করে? অনেকে আছে না, নিজে মইরা অন্যদের বাঁচায়। এই পিএস অন হচ্ছে সেই জিনিস, নিজে 0 হয়ে যায় কিন্তু সবারে চালু করে দেয়, ঠিক আছে। ঘটনা হচ্ছে এরকম। তারপরে দেখেন এখানে আমাদের এই জিনিসটা কিন্তু লেখা আছে যে পিএস অন কি করে? ইজ টার্নস অন অল দা পাওয়ার। হ্যাঁ, এই পিএস অন কি করে? অল দা পাওয়ার
চালু করে দেয়, পাওয়ার রেল চালু করে, পাওয়ার এটারে বলে 3 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট, এগুলারে বলা হয় পাওয়ার রেল। হ্যাঁ, -5 ভোল্ট, -12 ভোল্ট, পাওয়ার সাপ্লাই এন্ড সাপ্লাই টু দা মাদারবোর্ড। এই পাওয়ার সাপ্লাই গুলারে অন করে, এই পাওয়ার গুলারে অন করে, এবং সে কি করে, এই পাওয়ার সাপ্লাই গুলা প্রত্যেকরে তৈরি করে সাপ্লাই করার জন্য, কারে, মাদারবোর্ডকে সাপ্লাই করার জন্য। আর স্ট্যান্ড বাই কি করে, 5 ভোল্ট স্ট্যান্ড বাই ইজ ইউজড ফর স্ট্যান্ড বাই ভোল্টেজ আফটার কানেক্টিং পিএসইউ। পিএসইউ মানে কি, পাওয়ার সাপ্লাই ইউনিট। 5 ভোল্ট অলওয়েজ বি রেডি, পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে এই ভোল্টেজটা অলওয়েজ রেডি থাকে। আপনারা প্রত্যেকে এটা মাইপা দেখতে পারেন যে এইখানে ভোল্টেজটা অলওয়েজ রেডি থাকে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে ভোল্টেজটা কার ইয়া থেকে সাউন্ড আসতেছে, এটা একটু অফ করে রাখেন। আরো একটা মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে, ফ্যানের সাউন্ড। ওকে, তো দেন হচ্ছে যে আমাদের যখন এই এসএমপিএস পুরাটা রেডি থাকে, তখন সেই ভোল্টেজটা কি করে, এখান থেকে সেটা কনভার্ট হয়। এটা এখানে তো প্রথমত 5 ভোল্ট থাকে স্ট্যান্ড বাই, তো 5 ভোল্ট ওল্ড মাদারবোর্ডে, আমাদের ওল্ড মাদারবোর্ড যেগুলো আছে এগুলাতে হচ্ছে এই এসআইও 5 ভোল্ট সরাসরি 5 ভোল্ট একটা রেগুলেটরের মাধ্যমে 5 ভোল্ট পায়। আর নিউ জেনারেশনের যেই ভোল্টগুলো আছে সেইগুলো হচ্ছে এটা কনভার্ট হয়ে 3 ভোল্ট স্ট্যান্ড বাই চলে যায়। ঠিক আছে, 3 ভোল্ট স্ট্যান্ড বাই চলে যায়। তো এটা কি করে, এই যে একটা রেগুলেটর আছে, এই রেগুলেটরে প্রথমত এখানে 5 ভোল্ট সাপ্লাই আসে, 5 ভোল্ট স্ট্যান্ড বাই সাপ্লাইটা আসে, আসার পরে কি করে, এটারে গেট করে, গেট হয়, গেট হয়ে এখানে এই যে 3 ভোল্ট স্ট্যান্ড বাই সাপ্লাই করে। ঠিক আছে, এই এসআই এর মধ্যে 3 ভোল্ট স্ট্যান্ড বাই সাপ্লাই হয়। এই এসআই এর মধ্যে স্ট্যান্ড বাই সাপ্লাই হওয়ার সাথে সাথে কি করে, সে একটা সিগন্যাল জেনারেট করে, সেই সিগন্যালটা যায় হচ্ছে এই পিসিএইচ এ। ভাই এখানে একটা বিষয় বলতে যে 5 ভোল্ট আর রেগুলেটরে যায়, হ্যাঁ এই রেগুলেটর কি 3 ভোল্ট দি চায় ওকে নাকি কমায় দিচ্ছে, এটা বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেগুলেট করে মানে কি, সে 3 ভোল্ট করবে অথবা ভোল্টেজ বাড়ায় দিবে, রেগুলেট। ঠিক আছে, না, রেগুলেশন। তো এইখানে হচ্ছে মানে কমায় ওই যে দিবে। হ্যাঁ 20 নাম্বার নাকি 18 নাম্বার পিন মানে 3 বিএস স্ট্যান্ড বাই ভোল্টেজ যাবে একটা রেগুলেটরে, রেগুলেটর কনভার্ট করে সে 3 ভোল্ট দিবে আইওকে, এটাই তো বিষয়টা এখানে। হ্যাঁ, বিষয়টা এখানেই। ঠিক আছে, এটা আমি জাস্ট ওভারভিউ দেখাইতেছি, পুরো ক্লাসটা যখন দেখাবো তখন হচ্ছে এটার মধ্যে কেমনে কেমনে রেগুলেট হচ্ছে সেই বিষয়টাও আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো এখান থেকে দেন হচ্ছে একটা এই এসআইও কিন্তু এটা হচ্ছে প্রোগ্রামেবল, প্রি প্রোগ্রামেবল। ঠিক আছে, এটার মধ্যে প্রোগ্রামটা লোড করা থাকে যে তুমি কি করবা, কোন লেগে কি করবা। দেন সে এখানে প্রোগ্রামের মাধ্যমে যখনই এই স্ট্যান্ড বাই পায় তখন সে একটা ভোল্টেজ বা সিগন্যাল জেনারেট করে, সে সিগন্যাল জেনারেট করে তার বসেরে জানায়। এই এসএমপিএস এর বস হচ্ছে কে, এসআইও। এসআইও এর বস হচ্ছে কে, পিসিএইচ। পিসিএইচ এর বস হচ্ছে কে, সিপিইউ। তো পিসিএইচ এর আগে আবার আরেকটা থাকে আইসিএইচ। এই আইসিএইচ তখন হয় এ বস হয়, দেন এর বস হয় এ, দেন এর বস হয় এই সিপিইউ, সিপিইউ। ঠিক আছে, এই বস। তো প্রত্যেকেই প্রত্যেকরে রেসপেক্ট করে এবং তার বসকে সে কিছু সাপ্লাই দেয় এবং সে অনুযায়ী আবার বস রিপ্লাই দেয়। আইসিএস কোনটা? আইসিএস এখানে নাই। ঠিক আছে, ওল্ড জেনারেশন যেগুলো আছে এই ওল্ড জেনারেশন মাদারবোর্ড গুলাতে আইসিএস থাকে, আর সেই আইসিএসই পরবর্তীতে আমাদের লেটেস্ট যে জেনারেশন আছে সেখানে গিয়া হয়েছে পিসিএইচ। ঠিক আছে, পিসিএইচ। আবার এই পিসিএইচই গিয়া আবার আরো লেটেস্ট জেনারেশনে গিয়া হয়ে গেছে
এসওসি, এসওসি একটা চিপ, ঠিক আছে, এটার মধ্যেই পিসিএইচ, এটার মধ্যেই প্রসেসর। তো এটার বলে সিস্টেম অন চিপ। তো ডে বাই ডে আমাদের এগুলা আপডেট হচ্ছে। তো যখন এই পিসিএইচ এখানে না থাকবে, এই দেখেন এখানে আইসিএইচ অর পিসিএইচ লেখছে, যদি আইসিএইচ থাকে তখন আইসিএর সাথে এই সিগন্যালগুলা ইয়া করবে, কমিউনিকেশন করবে। দেন আইসিএইচ আবার এই পিসিএইচ এর সাথে কমিউনিকেশন করবে, ঠিক আছে। আর এখানে যেহেতু আইসিএইচ নাই, সেহেতু এখানে সে এসআইও, এটার বলে এসআইও লেখাই আছে, এসআইও এই পিসিএইচ এর সাথে কথা বলতেছে যে ওস্তাদ বা বস, আমার কাছে তো স্ট্যান্ড বাই ভোল্টেজ আসছে, ঠিক আছে, এখন এই যে আপনার একটা রিসেট দিলাম, ঠিক আছে, তো আপনি এখন সবকিছু রিসেট করেন। তো সে আবার কি করে, রিসেটের পরবর্তীতে যখন এখানে পাওয়ার সুইচ অন করা হয়, তো পাওয়ার সুইচ অন করার পরে এখান থেকে এই এসআইওতে একটা সিগন্যাল যায় যে আমার তো পাওয়ার সুইচ এই যে প্রেস করা হয়েছে, দেখেন এখানে নাম্বারিং করা আছে 1 2, কখন কোন সিগন্যালটা যাচ্ছে, প্রথমে এটা তৈরি হয়, দ্বিতীয়ত এটা তৈরি হয়, তৃতীয়ত এই আরএসএম রিসেট জানায় যে বস আমার এখানে তো স্ট্যান্ড বাই আইসা পড়ছে, তো এখন আমি কি করব, এখন বলে যে তুই পাওয়ার চাপ, তো 4 নাম্বার দিছে পাওয়ার চাপ। এই পাওয়ার চাপের মধ্যে এখানে থাকে হচ্ছে গ্রাউন্ড, আর হচ্ছে এক পাশে থাকে 3 ভোল্ট। তো যখন এইখানে পাওয়ার চাপা হয়, তো এইখানে 3 ভোল্ট থাকে, দেন এটা 0 হয়। যখন এই পাওয়ারটা প্রেস করা হয় তখন ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যায়, গ্রাউন্ড হয়ে 0 হয়। যখন আমরা আবার প্রেস ছেড়ে দিই তখন আবার কি হয়, 3 ভোল্ট হয়, ঠিক আছে। তাহলে এইখানে একটা 303 এর একটা কম্বিনেশন হয়, তখন এখান থেকে একটা সিগন্যাল এই এসআইও পায়। এই এসআইও যখন একটা সিগন্যাল পায় যে আমার এখানে পাওয়ার প্রেস হইছে, তো এইটা আবার তার বসেরে জানাইবো যে আমার এখানে পাওয়ার ইন হইছে, পাওয়ার ইন, হ্যাঁ, পাওয়ার প্রেস করা হইছে। তখন এখানে যখন পাওয়ার ইন দেয়, সে আবার আরেকটা সিগন্যাল এখানে রিলিজ করে যে পিএস বা পাওয়ার আউট, ঠিক আছে, পাওয়ার আউট। তো ঠিক আছে, পাওয়ার ইয়া হইছে, এবং সাথে সাথে সে কি করে আরো দুইটা সিগন্যাল জেনারেট করে দেয়, সেটা হচ্ছে এসএলপি S3 এবং SLP S4, এই সিগন্যালটা সে এখানে জেনারেট করে দেয়। জেনারেট করে দেওয়ার পরে ফুল যখন এখানে স্লিপ S3 এবং S4 পায়, তখনই সে কি করে এখান থেকে একটা ভোল্টেজ সিগন্যাল জেনারেট করে, এই যে পিএস অন, এই পিএস অন যখন সিগন্যাল জেনারেট করে তখন এই পিএস অন কি করে 0 ভোল্ট হয়ে যায়। 0 ভোল্ট হওয়ার ফলে কি হয়, সবগুলা ভোল্টেজ চালু হয়ে যায়, 3 ভোল্ট 5 ভোল্ট, র্যামের ভোল্টেজ, পিসিএস এর ভোল্টেজ, তারপরে আদার্স আরো যা যা ভোল্টেজ আছে, 12 ভোল্ট, হ্যাঁ, কোরের জন্য যে 12 ভোল্ট তৈরি হয় সেই সব ভোল্টেজ তৈরি হয়ে যায়, এবং সেই ভোল্টেজটা কি করে সারা মাদারবোর্ডে ছড়ায় যায় যার যেখানে দরকার, এবং এটা মিলি সেকেন্ডের মধ্যে সবাই অ্যাক্টিভ করে, এবং সবাই সিগন্যাল দেওয়া শুরু করে। আর আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখি যে আমাদের কম্পিউটারটা অন হয়েছে এবং ডিসপ্লে চলে আসছে। তো এই জিনিসগুলা যত কম মিলি সেকেন্ডের মধ্যে, এই যে স্পিড i3 i5 i7, এত সেত, এত র্যাম, এত জিনিস, এত গবেষণা, ঠিক আছে, সবগুলা হচ্ছে এই স্পিডের জন্য। এই স্পিড কত স্পিড বাড়াইতে পারে, এবং সাথে সাথে স্পিড বাড়ানোর সাথে সাথে এই কম্পোনেন্ট গুলা যে আছে, এই কম্পোনেন্ট গুলারেও কিন্তু আপডেট করতে হয়, ঠিক আছে। এই আপডেট করার সাথে সাথে এগুলারে মানে স্পিড বাড়ায় আর কি। দেন হচ্ছে যে একটা প্রপার ডিসপ্লে আউটপুট আমরা পেয়ে থাকি এই সিগন্যালগুলোর মাধ্যমে। এখানেই সিগন্যাল শেষ না, এখানে এটা হচ্ছে মাত্র শুরু, ঠিক আছে, শুরু থেকে দেন আমাদের এখানে আপাতত এটা শেষ। আমাদের আরো কি কি আছে, পিকচার, আচ্ছা আমরা পিকচারের থেকে কিছু ওভারভিউ নেই। দেখেন এইখানে সিপিইউ কোর ভোল্টেজ সেকশন, ঠিক আছে, এইখানে কিভাবে একটা সিপিইউ কোর ভোল্টেজ তৈরি করে আমরা
দেখেন এইখানে বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন আছে, যে একটা নো ডিসপ্লে যদি হয় সেটা কিভাবে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা চেক করব। প্রথমে কি চেক করব, দ্বিতীয়তে আমরা যদি ইয়েস হয় তাহলে কি চেক করব, যদি নো হয় তাহলে আমরা কি করব। ফ্লো চার্ট পাওয়ার অন বাট নো ডিসপ্লে, পাওয়ার অন হইতাছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, তো আমরা কি ধরনের স্টেপ ফলো করব। তো সেই স্টেপগুলা আমাদের এখানে দেওয়া আছে, যে চেক ফিজিক্যাল কন্ডিশন। প্রথমত ফিজিক্যাল কন্ডিশন, বোর্ডের যে ফিজিক্যাল কন্ডিশন আছে, ধুলাবালি আছে না, এ আছে সে আছে, ভাঙাচুরা আছে না কি আছে, তো এই জিনিসগুলা প্রথমত দেখতে বলছে। তারপরে বলতেছে যে র্যাম রিপ্লেস করো। তারপরে বলতেছে কি হিট মাদারবোর্ড ওভেনে বা ইয়াতে রিসেট। তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে ডিবাগ কার্ড দিয়া তুমি চেক করো যে রিসেট সিগন্যাল লাইট অন হচ্ছে না, অন হইতেছে না। তো এই ধরনের বিভিন্ন ধরনের স্টেপগুলা এখানে দেওয়া আছে, যে আমরা নো ডিসপ্লে কিভাবে চেক করব। তারপরে এইখানে আমাদের প্রপার একটা কিভাবে ডিসপ্লে পর্যন্ত আমরা কি কি চেক করব, যে প্রথমে স্ট্যান্ড বাই ভোল্টেজ, তারপরে পাওয়ার বাটন প্রেস, তারপরে কি আসে ওইখান থেকে যখন আমরা পাওয়ার বাটন প্রেস করি তখন পাওয়ার গুড সিগন্যাল দেয় কিভাবে আসে, রিসেট সিগন্যাল কি, ক্লক কি, বায়োস কি, পোস্ট সিগন্যাল কি, কি কি টেস্ট করে অন হওয়ার জন্য, দেন লাস্টে হচ্ছে আমাদের ডিসপ্লে প্রদান করে। তো এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখব। ঠিক আছে, যখন আমরা শিখব তখন আমাদের চোখ খুলে যাব। যখন আমরা এক সময় দেখা যায় আমরা সরাসরি শিখছি, সরাসরি শেখার পরে কিন্তু আমরা এই যে বিভিন্ন ধরনের সব কিছু এবিসিডি সব কিছু পড়তে পারছি। ঠিক আছে, তো আমরা যখন এই জিনিসগুলো শিখবো, জানবো স্ট্যান্ড বাই ভোল্টেজ কি, পাওয়ার বাটন প্রেস হলে কি হইতাছে কি ঘটতেছে, এখানে অল ভোল্টেজ টার্ন অন, পাওয়ার অন, ডিডিআর, আইসিএস, এমসিএস, পিসিএস, কোর কি, এই জিনিসগুলো আমরা যখন আস্তে আস্তে জানবো তখন আমাদের কি বলে অন্তরাত্মা খুলে যাবে। হ্যাঁ, চোখ খুলে যাবে। তারপরে আমাদের যে মাদারবোর্ডে আমরা একটা ভোল্টেজ চেক করব। তো ভোল্টেজগুলো কোথায় কোথায় চেক করব, আমাদের হয়তোবা চেক করার আমরা কোনো জায়গায় খুঁজে পাই না, বাট আমাদের যে এই যে মিনি পিসিআই স্লট আছে, এই মিনি পিসিআই স্লটের মধ্যেই কিন্তু এই প্রত্যেকটা ভোল্টেজ চেক করার অপশন আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভোল্টেজ চেক করার অপশন আছে, যে এইখানে ভোল্টেজগুলো আমরা ওইখানে চেক না করে আমরা এইখানে চেক করতে পারি। স্ট্যান্ড বাই ভোল্টেজ, 3 ভোল্ট, ভিসিসি, তারপরে হচ্ছে পিএলটি রিসেট, মানে সর্বশেষ যেই সিগন্যালটা আসে ডিসপ্লের জন্য, সেই জিনিসগুলো আমরা কিন্তু এইখানেই চেক করে ফেলতে পারবো যে অটোমেটিকলি আসছে কিনা। ওকে, এখানে শেষ হলো। তারপরে এখানে আছে আই সিরিজ মাদারবোর্ড, মানে কোরাই সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে, কোরাই 5, কোরাই 7, এই মাদারবোর্ডগুলো আমরা কিভাবে রিপেয়ার করব। তারপরে হাউ টু রিপেয়ার ডেড মাদারবোর্ড, 41 মাদারবোর্ড, কোড টু ডু মাদারবোর্ড আমরা কিভাবে রিপেয়ার করব। তো আমরা যদি একটা মাদারবোর্ডের ওভারভিউ দেখতে চাই, প্রথমত সেটা কিভাবে দেখব, যে প্রথমত আমাদের এই যে এসএমপিএস থাকে এখানে, এই এসএমপিএস এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভোল্টেজ, এটারে বলা হয় এটিএক্স পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, এটিএক্স 2420 পিনের পাওয়ার সাপ্লাই। তো আমি বলছিলাম যে 1 নাম্বার পিন আমরা কিভাবে চিনবো। তো 1 নাম্বার পিনের এখানে কি হয়, অনেক সময় এইখানে একটা ফোঁটা দেওয়া থাকে, এখান থেকে 1 নাম্বার শুরু হয়, অথবা এই যে এখানে একটা দাগ দেওয়া থাকে। এটা ভালো করে একটা মাদারবোর্ড যার যার কাছে আছে, আমি বলছিলাম যে মাদারবোর্ড সামনে রাখতে। যদি মাদারবোর্ড কারো সামনে থাকে, মাদারবোর্ডটা নিয়ে দেখতে পারেন যে 1 নাম্বার পিন কোনটা, ওইখানে একটা দাগ আছে, সেই দাগটা দেখলে বুঝতে পারবেন যে এইখান থেকে 1 নাম্বার শুরু হয়। কারণ যদি আমি 1 নাম্বার পিনই না চিনি, সেক্ষেত্রে হচ্ছে আমি বাকি পিনগুলো কেমনে চিনবো। দেন হচ্ছে এটা এইভাবে আসে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে এই পর্যন্ত আসে। এই পর্যন্ত এসে কিন্তু এখান থেকে কিন্তু 11 নাম্বার শুরু হয় না। ঠিক আছে,
11 নম্বর আবার 1-এর পাশ থেকে শুরু হয়, এটা হলো 11। এটা যদি 1 হয় তাহলে এটা 11, এটা 12, এটা 13, এইভাবে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 20। কে কে বুঝতে পারছি, কে কে বুঝতে পারি নাই? জানা ছিল? হ্যালো, না। বুঝা গেছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমাদের দেন হচ্ছে আমাদের একটা সিপিইউ সেকশন থাকে, এটা বলে কোর সেকশন। কোর সেকশন আর জিএফএক্স সেকশন, ঠিক আছে? কোর সেকশন আর জিএফএক্স সেকশন। আমাদের আই সিরিজে দুইটা কোর লাগে, একটা হচ্ছে সিপিইউ কোর, আর আরেকটা হচ্ছে জিএফএক্স কোর। অনেক সময় আমরা দেখি যে প্রসেসরটা হালকা হিট হচ্ছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, প্রপার হিট হচ্ছে না। এখানে আমরা হাত দিলেও, এখানে যদি আমরা হাত দিই তাহলে দেখি যে মানে কুসুম কুসুম পানির মতো হিট হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ভোল্টেজটা মাপি সেক্ষেত্রে দেখা যায় যে এইখানে 12 ভোল্ট জেনারেট হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের 1 ভোল্ট জেনারেট হচ্ছে না, ঠিক আছে? বাট জিএফএক্স করে বা ভিটিটি ভোল্টেজে আমাদের ভোল্টেজ আসতেছে, বাট জিএফএক্স কোর এবং কোর ভোল্টেজ জেনারেট হচ্ছে না। তো জিএফএক্স এবং কোর যদি জেনারেট না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই হালকা হালকাই এটা গরম হবে এবং ডিসপ্লে আসবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে কোর আইসি আছে, কোর আইসিতে প্রবলেম থাকে এবং কোর আইসির কোন কোন পিনে প্রবলেম থাকে, কোন কোন পিনে আমরা চেক করব, সেই বিষয়টা হচ্ছে আমাদের পেইড ক্লাসে আমরা যখন কোর্স সেকশন পড়ব, এবং কোন কোন পিন আমরা চেক করব এবং কোন কোন পিন চেক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই কোর্স সেকশনের এই যে আইসি আছে এই আইসি চেঞ্জ করতে হবে, আবার কোন কোন ক্ষেত্রে আমাদের এই যে মসফেট আছে এই মসফেট চেঞ্জ করতে হবে, বা এই কোরের যে মসফেট আছে এই মসফেট চেঞ্জ করতে হবে, আর ভোল্টেজ কিভাবে কনভার্ট হচ্ছে, বা এখানের যে পিডব্লিউএম আছে এই পিডব্লিউএম গুলা কিভাবে কাজ করতেছে। ওকে, তো এই গেল একটা সেকশন। তো এইভাবে আমাদের মেইন সেকশন কি, মেইন সেকশন হচ্ছে সিপিইউ, পিসিএইচ, আইসিএইচ, তারপরে হচ্ছে র্যাম সেকশন, তারপরে হচ্ছে ক্লক সেকশন, তারপরে হচ্ছে এসআইও সেকশন। তার মানে আমাদের 5 থেকে 7টা হচ্ছে মেইন সেকশন থাকে। আর এই মেইন সেকশনের মধ্যে যখন আস্তে আস্তে যখন কম্পিউটার বা ল্যাপটপ আপডেট হয় তখন কি হয়, এই সেকশনগুলা কইমা আসে কিভাবে, তখন এই আইসিএইচ আর পিসিএইচ হয়ে যায় একটা। তাহলে সেকশন আগে ছিল 1 2 3 4 5 6, ও বায়োস আছে এখানে, ঠিক আছে 7টা। যখন আমাদের আইসিএইচ এবং পিসিএইচ এক হয়ে গেল তখন হয়ে গেল 6টা। যখন আমাদের এই আইসিএইচ পিসিএইচ আর হচ্ছে সিপিইউ এক হয়ে গেল তখন আমাদের সেকশন হয়ে গেল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সেকশন হয়, ঠিক আছে? তো এই সেকশনগুলা আমাদের আলাদা আলাদাভাবে কাজ করে, এবং কোনোটারে বলা হয় লিনিয়ার রেগুলেটর আর কোনোটারে বলা হয় সুইচিং রেগুলেটর। তো এই লিনিয়ার রেগুলেটর কি কাজ করে এবং সুইচিং রেগুলেটর কিভাবে কি কাজ করে, ঠিক আছে? তো ছোট ছোট ভোল্টেজ যেখানে দরকার হয় তো সেই ভোল্টেজগুলো হচ্ছে লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে কাজ করে, আর যেখানে হাই অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় সেখানে সুইচিং রেগুলেটর প্রয়োজন হয়। তো এই লিনিয়ার রেগুলেটর কিভাবে কাজ করে এবং সুইচিং রেগুলেটর কিভাবে কাজ করে সেটা আমরা আমাদের এই রেগুলেটরের যে ক্লাস আছে এই রেগুলেটরের ক্লাসে আমরা ডিটেইলস দেখাবো যে কিভাবে এটা প্রথমত রেগুলেট হইয়া এখান থেকে ভোল্টেজ বের হইয়া আমাদের এই এই যে রেগুলেটর হইয়া এটা একেবারে এই আয়তে চলে গেছে, এবং আয়তে আমাদের এখান থেকে কার সাথে এটা রিলেটেড
এইটা কার সাথে রিলেটেড, কার সাথে ব্লিঙ্ক করতেছে, কার সাথে আমাদের সাউন্ড হচ্ছে, মানে রিলেশন আছে। আমরা মিটারের মাধ্যমে আমরা রিলেশন দেখব যে এটা কোন পিনের সাথে গিয়া এটার রিলেশন হয়েছে, বা এটা যে এইখান থেকে 5 ভোল্ট গিয়া এইখানে লাগছে আর এটা এখান থেকে কনভার্ট হয়ে যে এখানে 3 ভোল্ট আসছে, সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলেই এখান থেকে এই ভোল্টেজটা এখানে যায় কি না। তো নো পাওয়ারের এটাও একটা রিজন যে আমার ভোল্টেজটা ঠিকমতো রেগুলেট হয়েছে কিনা। এটা অনেক সময় কি করে যে এখানে আমার যাওয়ার কথা হলো 3 ভোল্ট কিন্তু যাইতেছে 2 ভোল্ট, পাওয়ার অন হবে? হবে না। তো কি কারণে এইখানে 2 ভোল্ট যাইতেছে সেই বিষয়টা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের এটার যে গেট করতেছে এই গেটেই ঠিকমতো গেট করতে পারতেছে না, বা এইটাই শর্ট হয়ে রয়েছে, এই পাশ শর্ট হয়ে রয়েছে, ঠিক আছে। দেন এটা শুধু আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। বা কেন আমাদের এখানে প্রপারলি 3 ভোল্ট পাস করতে পারতেছে না, 5 ভোল্টকে কেন 3 ভোল্ট কনভার্ট করতে পারতেছে না। তো সেই বিষয়টা যখন আমরা এখানে ফাইন্ড আউট করতে পারবো মেশিন রান হয়ে যাবে, ঠিক আছে। প্রথমত নো পাওয়ারের ক্ষেত্রে এটাই একটা বিষয় হইতে পারে। তারপরে হচ্ছে দেখা যায় যে এখানে সুইচিং রেগুলেটর হয়ে আমাদের এখানে র্যাম আসে। র্যামের পরিচালনা করার জন্য প্রথমত একটা ভোল্টেজ লিনিয়ার রেগুলেট হয়ে দেন একটা পিডাব্লিউ এর মাধ্যমে এই ভোল্টেজগুলারে এখানে সুইচিং ভোল্টেজ হিসেবে তৈরি করে, এখানে সুইচ করে, সুইচ আর সুইচিং এর মাধ্যমে হচ্ছে অ্যাম্পিয়ার বাড়ে। যেখানে এখানে 5 ভোল্ট হইলে এখানে 10 অ্যাম্পিয়ার হয়ে যায়। বাট লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে কি হয়, লিনিয়ার রেগুলেটরের মধ্যে এই 5 ভোল্ট গেছে তার 1 অ্যাম্পিয়ারের হইলে হয়ে যায়, ঠিক আছে। তার এখানে সুইচিং এর প্রয়োজন হয় না। তো সেই জন্য আমাদের যেখানে খরচ কমানোর দরকার সেখানে হচ্ছে এই লিনিয়ার রেগুলেটর ইউজ করে, আর যেখানে অ্যাম্পিয়ার বা বৃদ্ধি করা প্রয়োজন আর সেখানে যদি আমি ডাইরেক্ট লিনিয়ার রেগুলেটর দিয়ে দিই আর অ্যাম্পিয়ার যদি বৃদ্ধি হয় তাহলে বোর্ডটা হিট হয়ে যাবে, আইসি হিট হয়ে যাবে, মসফেট হিট হয়ে যাবে, দেন ব্রাস্ট, ঠিক আছে। এই জন্য আমাদের এক একটা সেকশন তৈরি করছে। আবার কি হয় যে এইখানে আমাদের এটার মধ্যে ভোল্টেজ দরকার হয় মাত্র 1 ভোল্ট, কিন্তু অ্যাম্পিয়ার দরকার হয় 30 অ্যাম্পিয়ার থেকে 40 অ্যাম্পিয়ার, এর বেশিও যায়, 45 অ্যাম্পিয়ারও যায়। তো এইখানে যদি আমাদের কি করে একটা সেকশনের মাধ্যমে যদি আমরা 40 অ্যাম্পিয়ার তৈরি করতে যাই সেক্ষেত্রে হচ্ছে কি হবে, ব্রাস্ট, কারণ এখানে হিট উৎপন্ন হবে অনেক, সেটা এই মসফেট বহন করতে পারবে না, ঠিক আছে। আমাদের মাথায় যদি আমাদের মানে পড়ালেখা বেশি দিয়ে দিই তখন আমাদের মাথা গরম হয়ে যায়, সেই রকম এখানে যদি আমরা এর চাপ বেশি দিয়ে দিই সেক্ষেত্রে এটা গরম হয়ে এটাই নিজেই ব্রাস্ট হয়ে যাব। সেই জন্য কি করছে এখানে একটা দুইটা তিনটা সেকশন করে দিছে যে তুই 10 তৈরি কর, তুই 10 তৈরি কর, তুই 10 তৈরি কর, দেন এটারে যোগ কর, এটারে যোগ কর, এবার 30 অ্যাম্পিয়ার পাড়া, ঠিক আছে। তাহলে তোর উপরে চাপ পড়লো না, তোর উপরে চাপ পড়লো না, তোর উপরে চাপ পড়লো না, সো আমারও কাজটা চলে গেল, ঠিক আছে। অনেক ক্ষেত্রে নো পাওয়ার অবস্থায় মেশিন পাওয়া যায়, তখন আমরা ফার্স্ট টাইমই আমরা এইখানে যে 12 ভোল্ট আছে, অনেক সময় দেখা যায় পাওয়ার দেওয়ার সাথে সাথে ফ্যানটা হালকা ঘুরা অফ হয়ে যায়। আমরা কি চেক করব, আমরা চেক করব হচ্ছে যে এই যে 12 ভোল্টের লাইন আছে এই 12 ভোল্টের লাইন আমাদের শর্ট আছে কিনা, ঠিক আছে। মিটারের মাধ্যমে আমরা শর্ট চেক করব যে এইখানে দুইটা থাকবে ভোল্টেজ আর দুইটা থাকবে গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে বিপ করবে আর দুইটা বিপ করবে না, বা ডায়োড মোডে যদি আমরা দেই সেক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে 00 দেখাবে আর আরেকটা হচ্ছে আমাদের 600 প্লাস আমাদের ইয়া দেখাবে, ওহমস দেখাবে, এরকম ওহমস দেখাবে। তো যদি আমাদের সবগুলাই 00 দেখায়, চাইরোটা যদি 00 দেখায় তার মানে শর্ট আছে, আমাদের কোর সেকশনে শর্ট আছে, বা কোর সেকশনে বলে ভিআরএম সেকশনও বলে, আবার কোর সেকশনও বলে, কোর, ঠিক আছে, কোর সেকশনও বলে। সো এই যদি আমাদের এই ভিআরএম সেকশনে যদি শর্ট থাকে, যেমন একটা মসফেট শর্ট থাকে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে যে কোনো একটা মসফেট শর্ট থাকে, শর্ট থাকলেই এই মেশিনটা আমাদের নো পাওয়ার অবস্থায় থাকে। তখন আমরা যদি সেম একটা মসফেট আমরা যদি এখান থেকে ধরতে পারি যে এটা শর্ট, দেন আমরা যদি এটা খালি চেঞ্জ করে দিই মাদারবোর্ড ওকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে একেবারে
সিম্পল, ঠিক আছে, একেবারে সিম্পল জিনিস কিন্তু খরচ কম। আপনার বলা হয় যে এই উইদাউট কস্ট, আপনার ইনকামটা হবে উইদাউট কস্ট। আর তারপরে যদি কস্ট হয় সর্বোচ্চ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, সর্বোচ্চ 200 থেকে 300 টাকা, ঠিক আছে, কিন্তু আপনার কি 1000 টাকা ইনকাম। সো আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, বুঝতে পারেন যে এই জিনিসটা প্রবলেম, তাহলে আপনার 5 টাকা খরচ বা 10 টাকা খরচ, আপনার 1000 টাকা ইনকাম জেনারেট। ওকে, তো যদি বুঝতে পারেন, আর না বুঝতে পারলে তো কিছু করার নেই। এটার কি, এটা আপনার যদি প্রবলেম থাকে, নো পাওয়ার অবস্থা থাকে, এটা আপনি আরেকটা মাদারবোর্ড থেকে কি করবেন, লাগাই দিবেন। মাদারবোর্ডটা মনে করেন কি করলেন, 200 টাকা কিনে আনছেন, আপনার 200 টাকা খরচ, 1000 টাকা বা 1500 টাকা ইনকাম, যদি বুঝতে পারেন। যখন কাজ শিখে যাবেন তখন আবার দেখা যায় যে এইখানে এই যে পিডাব্লিউএম আছে, এই পিডাব্লিউএম নষ্ট হয়ে যায়, ঠিক আছে। যে র্যামের ভোল্টেজ দরকার হলো, জেনারেট হলো 1.5 দরকার, সেখানে 1 ভোল্ট জেনারেট হচ্ছে। কারণ কি, অনেক সময় এই যে মসফেট আছে, সুইচিং মসফেট, দেখা যায় এ ঠিকমতো সুইচ করতে পারতেছে না বা লিকেজ আছে, তার দরকার হলো 1.5, সে লিকেজ হইয়া এখানে 1 ভোল্ট জেনারেট করতেছে। তাই প্রপারলি পুরা মেশিন চলতেছে, কিন্তু কি হচ্ছে, তার ডিসপ্লে নাই। ডিসপ্লে হবে কিভাবে, এখানে 1 ভোল্ট জেনারেট হইতেছে। তাহলে যদি এটা আমরা বুঝতে পারি যে একটা মসফেট লিকেজ, বা এর যে পিডাব্লিউএম আছে, যে এই ইয়াগুলারে, মসফেট গুলারে গেট করে, আমরা এই গেট টেট আমরা এখন হয়তো বা অনেকে বুঝবে না, গেট করে, সে প্রপারলি গেট করতে পারতেছে না, বিদায় আমার ভোল্টেজটা কনভার্ট হয়ে 1.5 হচ্ছে না। সো এই যে আমাদের এই পিডাব্লিউএমটা আছে, পালস উইথ মডুলেশনের যে চিপটা আছে, এই চিপটা প্রবলেম হলে এই শর্ট আছে কিনা, কোন পায়ে কত ভোল্টেজ থাকবে, প্রপারলি ভোল্টেজ, যেমন এখানে যদি 5 ভোল্ট যায় তাহলে 5 ভোল্ট গেছে কিনা, এবং 5 ভোল্টে এটা কনভার্ট হয়ে আউটপুট হয়েছে কিনা, এবং আউটপুট হয়ে সে গেট করতেছে কিনা ঠিক মতো, সেই জিনিসটা যদি আমরা ধরতে পারি, তাহলে এটার দাম কত, 15 টাকা 20 টাকা খরচ, 1000 টাকা থেকে 1500 টাকা ইনকাম, ঠিক আছে। যদি আমাদের হায়ার আমার একটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ, সিপিইউ সকেট কি চেঞ্জ করা যায়? সিপিইউ সকেট চেঞ্জ করা আমাদের দেশে ইয়া নাই, করা যায় কিন্তু আমাদের দেশে ইয়া নাই এটার। ওকে, তাহলে যেগুলা পিন ভাঙে সেগুলা কি করব? কি নাই? পিন পিন ভাঙা হইলে পিন ওই মাদারবোর্ড বাদই করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই ইয়ারা, যে স্মার্ট বা গ্লোবাল, ওদের কাছে মেশিন আছে, তো ওদের কাছে এই সিপিইউ যে পিন বাঁকা হইলে ওগুলা সোজা করার সকেট আছে, ঠিক আছে, ওরা আবার সোজা করে দেয়। এটা আপনি হাতে বা আমরা ওই যে টুইজার টাইজার দিয়া এগুলা, মানে অনেকগুলা বাঁকা হয়ে গেলে এটা সোজা করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে। সকেট চেঞ্জ করা যায়, এই যে র্যাম স্লট আছে, এই র্যাম স্লট চেঞ্জ করা যায়, এই যে এখানে যে পিসিএইচ আছে, এই পিসিএইচ স্লট চেঞ্জ করা যায়, আইসিএস আছে, আইসিএস স্লট চেঞ্জ করা যায়। বাট এটা হচ্ছে তাদের যে ভিজিএ মেশিন আছে, এই ভিজিএ মেশিন প্রয়োজন। ওকে, এটা আমাদের দেশে নাই না? এটা আমাদের দেশে আছে, বললাম না যে স্মার্ট গ্লোবাল ওদের কাছে আছে, ঠিক আছে। এটার প্রাইস কেমন? অনেক? 2.5 লাখ 3 লাখ 5 লাখ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তো এই ভোল্টেজ, আমরা ক্লাসে যাই, তো এই ভোল্টেজ এখানে যখন আমাদের প্রপার এই পাওয়ার সুইচ যখন অন হয়ে যায়, তখন আস্তে আস্তে কি করে, এই র্যাম ভোল্টেজ জেনারেট হয়, এই পিডাব্লিউ এর মাধ্যমে র্যাম ভোল্টেজ 1.5 জেনারেট হয়। এবং এই ভোল্টেজটা কি করে জেনারেট হইয়া এই র্যামের যে এই যে পিন আছে, পিন, এটা কত নাম্বার পিন, এটা র্যামের ক্লাসে আমরা দেখতে পারবো যে কত নাম্বার পিনে এই 1.5 ভোল্ট যায়। এটা যাওয়ার পরে আমরা চেক করব কোথায়, এই যে কয়েল আছে, র্যামের কয়েল, ঠিক আছে, এই র্যামের কয়েলের পিছনে আমরা যদি র্যামের কয়েলে চেক করি, অথবা এইখানে যে মসফেটের মাঝখানের পিন আছে, এখানে যদি আমরা চেক করি, এই ভোল্টেজটা পাবো। এবং এই ভোল্টেজটা কি করে, 1.5 ভোল্টেজটা জাস্ট জেনারেট হইয়া এটা একটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে সরাসরি একটা আইসিএস বা পিসিএস এ যায়। আর আরেকটা ভোল্টেজ হচ্ছে লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে 1.05 ভোল্ট, এবং ওল্ড বোর্ডে 1.25 ভোল্ট, এটা আইসিএস এ বা পিসিএস এ যায়। এবং এখান থেকে পাশাপাশি আমাদের এই পিডাব্লিউএম থেকে এটার মধ্যে 3 ভোল্ট যায়, 3 ভোল্ট বা 5 ভোল্ট ওল্ড বোর্ডে।
আর নতুন বোর্ডে হচ্ছে 3 ভোল্ট যায়। এবং এই যে এখানে আমাদের বায়োস ব্যাটারি আছে, এই বায়োস ব্যাটারি থেকে 3 ভোল্ট আসে এখানে। তো আসার ফলে এটা 4টা ভোল্টেজ, মোটামুটি 4টা ভোল্টেজ পায় এবং এটা একটা সিগন্যাল জেনারেট করে। দেন হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট আছে, কি পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে বায়োস ব্যাটারি, আমাদের এই বায়োস ব্যাটারির কারণে কিন্তু অনেক সময় আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ আছে এটা প্রতিনিয়ত দেখা যায় রিস্টার্ট বা ডিসপ্লে আসে না, ডেট এন্ড টাইম ঠিক থাকে না। তো আমরা বোর্ডটা পাওয়ার সাথে সাথে কি করব, এই বায়োস ব্যাটারিটাকে চেক করব যে এটা ভোল্টেজটা 3 ভোল্ট আছে না 2.8 এর নিচে নেমে গেছে। যদি 2.8 এর নিচে নেমে যায় বা যদি 3 এর নিচে নামে, আমরা নতুন একটা বায়োস ব্যাটারি দিয়ে দিব। কারণ কি, কয় টাকা দাম, এটা 30 টাকাই দাম, বা ভালোটা হলে 50 টাকা দাম, আমরা প্রথমত এটা দিয়ে দিব। অনেক সময় এই 50 টাকা দিয়েই 500 টাকা বা 1000 টাকার কাজ হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের এই বায়োস ব্যাটারিটাকে ফার্স্ট টাইম চেক করব এবং এই বায়োস ব্যাটারিটাকে সাথে সাথে চেঞ্জ করে দিব, ঠিক আছে। দিয়া তারপরে বা আরেকটা কাজ করব আমরা, যেটা সেটা হচ্ছে এটা রিসেট। ওকে, এটা রিসেট আমি এখন জানাচ্ছি না, বা রিসেটটা আমি এটার যে পেইড ক্লাস আছে, পেইড ক্লাসে আমরা কিভাবে এটা রিসেট করে সেটাকে আমরা বলবো, যে এটা যদি ভোল্টেজ ডাউন হয়ে যায় কিভাবে রিসেট করে আবার এটা ডিসপ্লেটা আনা যায়। ওকে, দেন হচ্ছে আমাদের এই পিসিএইচ কি করে, এখান থেকে একটা ভোল্টেজ জেনারেট করে বা সিগন্যাল জেনারেট করে এই আয়োর সাথে রিলেশন তৈরি করে, বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেট করে, করার পরে এটা আস্তে আস্তে এই সিপিইউতে দেয়। আর এই যে আমাদের ক্লক জেনারেটর আছে, আমরা এই ক্লক জেনারেটর চিনব কিভাবে? ক্লক জেনারেটর হচ্ছে এই যে এইখানে একটা ক্রিস্টাল থাকে, এটা হচ্ছে ক্লক জেনারেটর আইসি, এবং এই ক্রিস্টাল এটার পাশে থাকে। তো এই ক্লক জেনারেটরের কাজ কি? তো এই ক্লক জেনারেটরের কাজ হচ্ছে যে ক্লক তৈরি করা, যে এইখানে এক একটার এক এক ধরনের ফ্রিকোয়েন্সি দরকার হয়। যেমন এই আইসিএস এর ফ্রিকোয়েন্সি এক ধরনের, এই পিসিএস এর ফ্রিকোয়েন্সি এক ধরনের, তারপরে সিপিইউর ফ্রিকোয়েন্সি এক ধরনের। সে কি করে, প্রত্যেকের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সেট করে, যে তুমি এখন এই ফ্রিকোয়েন্সিতে চলো, তুমি এখন এই ফ্রিকোয়েন্সিতে চলো। বা এই যে বোর্ড আছে, এই বোর্ডে আমরা কয়টা লেয়ার আছে আমরা কেউ জানি? কেউ জানা আছে যে বোর্ডে কয়টা লেয়ার থাকে? এই না। বোর্ডের মধ্যে আমাদের আমাদের যেমন খাতা বা বই আছে না, বইয়ের পাতার মতো এরকম 8 থেকে 10টা 15টা পর্যন্ত লেয়ার থাকে, ঠিক আছে। এরকম লেয়ার আছে। এই দিক দিয়ে যদি আমরা তাকাই একটা মাদারবোর্ড নিয়ে, আমরা এখানে দেখব যে এখানে এরকম লেয়ার লেয়ার লেয়ার। এগুলো লেয়ার দেওয়ার কারণ কি? কোনোটা দিয়ে গ্রাউন্ড গেছে, কোনোটা দিয়ে ভোল্টেজ গেছে, কোনোটা দিয়ে সিগন্যাল গেছে, কোনোটা দিয়ে কারেন্ট গেছে, কোনোটা দিয়া এই অ্যানালগ ভোল্টেজ গেছে, কোনোটা দিয়ে ডিজিটাল ভোল্টেজ গেছে, ঠিক আছে। এক একটা লেয়ার দিয়া এক একটা ইয়া পাঠাইছে। আমরা যেমন কি করি, এক দেশ থেকে আরেক দেশে যদি আমরা গ্যাস নেই, এক লাইন দিয়া গ্যাস নেয়, আরেক লাইন দিয়া পানি নেয়, আরেক লাইন দিয়া বিদ্যুৎ নেয়, আরেক লাইন দিয়া সুয়ারেজ লাইন নেয়, ঠিক আছে, আরেক লাইন দিয়ে ইন্টারনেট নেয়। সেম এইরকম এই মাদারবোর্ডের ভিতরেও এইভাবে ইয়া করা আছে, এবং তারও এই মাদারবোর্ডেরও কিন্তু ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সিও কিন্তু এই ক্লক জেনারেটর করে থাকে। আর যদি এই ক্লক জেনারেটরও যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড ইজ ডেড। এবং মাদারবোর্ড যদি ডেড হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা কিভাবে জানবো যে এই ক্লক জেনারেটর কাজ করতেছে না? সেটা জানার জন্য আমাদের প্রয়োজন হয় অসিলোস্কোপ। সেই অসিলোস্কোপ দিয়া আমাদের এইরকম আমরা পালস দেখতে পারি। আর সেটা দিয়ে যদি আমরা এটা চেক করতে পারি, এটা নিচে পিনের আছে, এই পিন যদি আমরা এরকম দেখতে পারি যে এটা ঠিক আছে না নাই, দেন আমরা বুঝতে পারি যদি এটা ঠিক না থাকে তাহলে মাদারবোর্ড ডেড, আর যদি ঠিক থাকে তাহলে অন্য কোনো কারণে মাদারবোর্ড ডেড। ওকে, তো এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের। আরেকটা ইয়ে আছে এখানে, এই যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডে যে পিসিআই দুই ধরনের, একটা হচ্ছে PCIe 16 আর PCIe X1, একটা হচ্ছে মিনি, একটা হচ্ছে বড়, ঠিক আছে। এই PCI স্লটের মাধ্যমে আমরা প্রত্যেকটা, এখানে স্ট্যান্ড বাই ভোল্টেজ,
আমরা মানে শর্টকাটে যদি চেক করতে চাই যে কি কি রেডি আছে, এখানে 3 ভোল্ট রেডি আছে, 5 ভোল্ট রেডি আছে, স্ট্যান্ড বাই রেডি আছে, পিএলটি রিসেট রেডি আছে, পিএল এগুলা রেডি আছে, কিন্তু তারপরে ডিসপ্লে নাই, কারণ কি? ঠিক আছে, তখন আমরা এইখান থেকে কিন্তু কিছু কিছু জিনিস জানা যেতে পারি যে আমাদের এই জিনিসগুলা ওকে আছে, সো আমাদের অন্য কোনো ইস্যু আছে, প্রবলেম আছে, সো আমরা সেই জিনিসটাকে ফোকাস করব। আর প্রথমত মাদারবোর্ডটা যে আমাদের চলতে চলতে অনেক দিন চলতেছে, তো সেই জিনিসটা চলতে চলতে বিভিন্ন ধরনের ধুলাবালি আছে, তো এটাকে ওয়াশ করার প্রসেস আমরা পেইড ক্লাসে জানাই দিব যে কিভাবে এটাকে ওয়াশ করব, কিভাবে এটারে ওয়াশ করে চকচকা করব, এবং সেটা ওয়াশ করার পরপরই হয়তো আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, মাদারবোর্ডে বিভিন্ন ধরনের ফাঙ্গাস থাকে, ধুলা পড়ে, পানি পড়ে, এই টিকটিকি বা তেলাপোকা ইয়া করে দেয়, টয়লেট করে দেয়। তো বহুদিন ফালায় রাখার অনেকে আছে যে কম্পিউটার বহুদিন ফালায় রাখছে, এটা পড়ে রয়েছে, এটা এই ফাঙ্গাস ধইরা বিভিন্ন পাটা লেগ টেক খায় ফেলাইছে। সো আমাদের চোখ দিয়ে ভালো করে এটার যে বিভিন্ন লেগ আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট একেবারে এ টু জেড কম্পোনেন্ট, প্রত্যেকটা লেগ আমরা 5 থেকে 10 মিনিট এটার অবজার্ভ করব যে এটা কি কারণে প্রবলেম হয়েছে। এই ছোট ছোট কম্পোনেন্টের মধ্যে অনেক সময় ফাঙ্গাস ধইরা ইয়া হয়ে থাকে, তো এটা কি মানে কি হয়েছে, এইগুলোর মধ্যে ছোট ছোট ইয়া ফাঙ্গাস ধইরা একবারে লেগ খায়া থাকে, কিন্তু আমরা চোখে দেখি না। ঠিক আছে, বাট এটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ফাঙ্গাসের মাধ্যমে একটা লেগ একেবারে ইয়া হয়েছে, ওইটার মাধ্যমে একটা সিগন্যাল ঢুকতেছে, বাট এই সিগন্যালের কারণে আমার ডিসপ্লে আসতেছে না, এই সিগন্যালের কারণে আমার পাওয়ার আসতেছে না, সেই জিনিসটা আমরা খেয়াল করি না। ফিজিক্যাল কন্ডিশন, আমরা ফিজিক্যাল কন্ডিশন মানে কি? ফিজিক্যাল কন্ডিশন মানে ভাঙা আছে কিনা, তার পোড়া আছে কিনা, তারপরে কোনো একটা কম্পোনেন্ট উইঠা আছে কিনা, এই এই অডিওর ভিতরে অডিও পোর্ট ভাঙা আছে কিনা, ইউএসবির লেগগুলা কোনোটা আরেকটার সাথে ভাঙা লাইগা আছে কিনা, ল্যান পোর্টের মধ্যে কোনো ল্যানের এই লেগ ভাঙা আছে কিনা, তারপরে হচ্ছে আমাদের এই যে ডিসপ্লে পোর্ট নড়বড়ে আছে কিনা, ঠিক আছে, তারপর হচ্ছে এইচডিএমআই পোর্টের ভিতরে কোনো জঙ্কার টঙ্কার ধরা আছে কিনা। তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ফিজিক্যাল কন্ডিশন চেক করা। ঠিক আছে, ফিজিক্যাল কন্ডিশন ওভারভিউ, এটার টোটাল মাদারবোর্ডটা ক্লিন আছে কিনা, সুপার ক্লিন। ঠিক আছে, দেন আমরা আদার্স যে ইয়াগুলো আছে এগুলো আমরা চেক করব। এটা কত ছিল? হ্যাঁ অবশ্যই। বলছি মাদারবোর্ডের কোনো কম্পোনেন্টে যদি হাত পড়ে তাহলে কি কোনো বড় ধরনের শর্ট খাওয়ার সম্ভাবনা আছে? না, মাদারবোর্ডের কোনো কম্পোনেন্টে বড় ধরনের কোনো শর্ট খাওয়ার সম্ভাবনা নাই। যদি আচ্ছা আচ্ছা। যদি যদি পায়ের মধ্যে ভিজা থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু মানে বেশি এই শক হবে, কিন্তু সেটা একেবারে এই স্ট্রং না। ঠিক আছে, নিজেকে হয়তোবা যারা হালকা। যে প্রথম খাবে সে মনে করবে যে অনেক কিছু, কিন্তু যারা প্রত্যেকদিন কাজ করতেছে তাদের কাছে ওইটা এরকম কোনো কিছু মনে হবে না। বুঝতে পারছি। তো আমাদের মোটামুটি এইটাই হচ্ছে ওভারভিউ। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের যে জিনিসটা আমরা দেখাইতে চাইছি যে আমাদের ক্লাসটা আসলে কি হবে না হবে, এটা টোটাল একটা সিমুলেশন তুলে ধরলাম আর কি। আর এর প্রত্যেকটা ক্লাস এরকম 1 ঘন্টা করে যদি আমরা করি সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস সময় লাগবে এই প্রত্যেকটা সেকশন করতে বুঝতে। আর যখন আমরা এই প্রত্যেকটা সেকশন জানবো বুঝবো তখন ইনশাল্লাহ আপনারা নিজেরা হাতে মাদারবোর্ড নিয়ে আপনারা বলতে পারবেন যে এটা এই জিনিস, এটা এই কারণে হচ্ছে না। তারপরেও অভিজ্ঞতার ব্যাপার আছে। ঠিক আছে, প্রবলেম প্রবলেম আমি প্রবলেম সলভ করে দিব না। ঠিক আছে, প্রবলেম আপনার সামনে আপনার হাতে নিয়ে আপনার এই পথে হাইটা এগুলো আপনার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি তো প্রবলেম সলভ করে দেব না। ঠিক আছে, প্রবলেমটা কিন্তু আপনি প্রতিনিয়ত কাজ করতে করতে প্রতিদিন শিখবেন, প্রতিদিন শিখবেন। এবং এইটা যখন এই জিনিসগুলো যখন আপনি বেসিক জিনিসগুলা জেনে যাবেন তখন নিজে কিন্তু আস্তে আস্তে 1 বছর 2 বছর হইলে প্রতিনিয়ত কাজ করতে হবে। আর এখন আজকে যদি ক্লাস করে কালকে আপনি এটা মানে ফালায় রাখেন, মনে করেন আমি ওই একটা এই আপনি সাঁতার শিখবেন,
আমি বললাম যে বই দিয়া যে আপনি এইভাবে হাত নাড়াবেন, আপনি পাও নাড়াবেন, ঠিক আছে? আর আপনি প্রত্যেকদিন ওই বই নিয়া বা বই দেখলেনই না, বুঝা গেলেন কিন্তু কিছুই করলেন না, গিয়া সাঁতরাইলেন না, তাহলে কিন্তু আপনার মানে আর শিখা হবে না। প্রতিনিয়ত এগুলা নিয়ে চিন্তা করতে হইব, এবং আমি যেই বিষয়গুলা দেখাবো সেই বিষয়গুলা নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন, এবং প্রতিনিয়ত চিত্রগুলা আইকা আইকা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড কিনা, এবং সেই বিষয়ে আরো জ্ঞানগুলা অর্জন করতে হবে ইউটিউব থেকে। সো এভাবে আশা করি আপনারা নিজেরা আপডেট হতে পারবেন, এবং নিজেদেরকে নিজেরা কিছু অর্জন করতে পারবেন, ঠিক আছে? এইটুকু বলে দিলাম যে কিছু অর্জন করতে পারবেন। লাইগা থাকলে আপনার টাকা অন্যজনে খাবে, এবং এত পরিমাণ টাকা ইনকাম করবেন যেটা মানে আপনি চান, সবাই টাকা ইনকাম করতে চায়, ঠিক আছে? আরো কয়েকজনকে টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের নেক্সট ক্লাস আগামীকালকে হবে। তো এর মধ্যে যদি কেউ চান যে পেইড ক্লাস করতে, তো তারা অবশ্যই কালকের মধ্যে 5,000 টাকা বিকাশ করে দিবেন, তাহলে পেইড ক্লাসে জয়েন করতে পারবেন। আর বাকিরা যারা বুঝেন নাই বা বুঝবেন না, তারা তো অবশ্যই পিছু হয়ে যাবেন। আর আমাদের এই ক্লাসটা আমরা ফার্স্ট বেস হিসেবে আমরা অনলি 5,000 টাকা নিতেছি, আর পরবর্তীতে এটা 15,000 টাকা হয়ে যাবে। পরবর্তী ব্যাচে যারা আসবে তাদের জন্য 15,000 টাকা হয়ে যাবে আর কি। তো এটা আমি স্যার হিসেবে প্রথম ব্যাচ 5,000 টাকা করাচ্ছি। আর ফুল পেইড যারা ক্লাস করবে তারা ফুল পেইড করে ক্লাসটা করবে। তো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো আমি এখানেই ক্লাসটা সমাপ্তি ঘোষণা করব আর কি। হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, কেউ কি কিছু বলবেন যে ক্লাসের ওভারভিউ দেখে কি মনে হইলো, বা আপনারা অনেক ভালো লাগছে, বুঝ- আলহামদুলিল্লাহ। বুঝতে পারবেন কিনা ক্লাসগুলা? অনেকে মনে করে যে অনলাইনে ক্লাস হয়তো বুঝতে পারবো না, ঠিক আছে? বাট এইখানে এত সুন্দরভাবে অনেক বোঝানো ভালো হবে, ভালো হ্যাঁ, লাগছে। এত সুন্দরভাবে বোঝানো হবে, জি, প্রত্যেকটা জিনিস আবার আমাদের রেকর্ডেড থাকবে, এবং সেগুলা আমাদের এই যখন কোর্স শেষ হয়ে যাবে এগুলা প্রোভাইড করা হবে। প্রোভাইড করা হবে, ঠিক আছে? জি। আর কারো কোনো কথা আছে? এটা তো 6 মাসের কোর্স না, এটা না 1 মাসের? এটা 6 মাস লাগবে না, আমাদের ল্যাপটপেরটা 6 মাস লাগে, এটা হচ্ছে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। 1 মাসেই মোটামুটি আমার যে এই কাভার হয়ে যেতে পারে, তারপরেও তো দেখা যায় যে অনেক সময় ক্লাস হয়তো বা নাও নিতে পারি, বা বিভিন্ন ধরনের 3 দিন করে নিলে মোটামুটি 1-1.5 মাসে হয়ে যাবে, ঠিক আছে? ওভার ইয়াটা হয়ে যাবে, তারপরে জি আমরা জি। কিছু প্র্যাকটিক্যাল ক্লাস আমরা দেখাবো, যে ভোল্টেজগুলো কিভাবে জেনারেট হয়, মাইপা দেখাবো। যদি অনেকে হয়তো বা আসতে পারবে না এখানে, সেক্ষেত্রে আমরা এটা ভিডিও করে দেখাবো যে এইভাবে সেকশনগুলো মাপতে হবে। তার মাদারবোর্ড নিয়ে সে বাসায় বইসা এটাকে অনলাইন তো সম্ভব না আসা, অনলাইন ক্লাস তো এটাই আর কি। হ্যাঁ, ওখান থেকে আপনারা করতে হবে সবকিছু। না, যারা আসতে চায় আমার ওখানে তো ব্যবস্থা আছে, আইসা আচ্ছা, প্র্যাকটিস করতে হ্যাঁ পারবে। সেটা তো। শিহান ভাই লাইনে আছেন? শিহান ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইক মিউট করে দেন যদি। সুহেল রানা, ওনাকে চিনতে পারলাম না। সুহেল জি, রানা, আসসালামু আলাইকুম মামুন ভাই, হ্যাঁ, সুহেল ভাই। কেমন আছেন ভাই? জি, না আমি আসলে মানে আপনার মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি আপনার ওয়ার্ড মানে নিচ্ছিলাম আর কি কানে, এই না জন্য আসলে কোনো ইন্টারাপ্ট করি নাই। হ্যাঁ, আপনি একটু খুব মনোযোগ, মনোযোগ দিয়ে শুনছিলাম, খুবই ভালো লাগছিল আর কি। আচ্ছা আচ্ছা, তো আশা করি ক্লাস করলে ইয়া করা যাবে, তাই তো? না এটা ভাই খুব ভালো একটা সিস্টেম, আমাদের মতো এরকম অনেক হাতুড়ে ইঞ্জিনিয়ার আছে আর কি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ,
মানে স্বল্প শিক্ষিত, কিছুটা বুঝে বুঝে না, এদের জন্য এই ধরনের অনলাইন ক্লাস আমার ক্ষেত্রে মানে আমি বিশেষ করে পার্সোনালি খুব হ্যাপি আর কি। হ্যাঁ, এটা আসলে কি বলবো। যারা আমাদের আর পরবর্তী দেখা গেছে যে জি হ্যাঁ, পরবর্তী আমরা তো আজকে মাত্র ওভারভিউ দিলাম, এটা পরবর্তী যে ক্লাসগুলো হবে মানে আরো ভালো লাগবে এবং বুঝতে পারবেন। হ্যাঁ, না, আমি ডেফিনেটলি বিষয়টা হচ্ছে যে ভাই এটা যত ক্লাস করবে অতই তো আস্তে আস্তে শিখবে। হ্যাঁ, হ্যাঁ এটা তো স্বাভাবিক, কিন্তু এই অনলাইন ক্লাস আমি মনে করি এখন শুধু এই আপনার শুধু যে ট্রেনিং বা এই যে হার্ডওয়্যার ট্রেনিং পারপাসে না, আপনার দেখবেন যে স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি এগুলো কিন্তু এখন অনলাইন বেসিস হয়ে গেছে। হ্যাঁ আমার দেখা গেছে যে ইউনিভার্সিটিও অনেকে আমরা সময়ের জন্য যেতে পারি না, তাই না? হ্যাঁ এখন এটা অনলাইনে কিন্তু খুব ইজিয়ার হয়ে গেছে, জুম মিটিং দিয়ে অনেকে ক্লাস করতেছে, এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট ভাই আমাদের জন্য। এই যে আজকে আমি কিন্তু মানে আপনার এখানে প্রায় সময় মানে চিন্তা করি যাবো যে ভাইয়ের সাথে দেখা করব, সুযোগ হয় না, কিন্তু এমন একটা টাইমে দিছেন ভাই সারাদিন পরে। হ্যাঁ ঠিক আছে, ঘুমানোর টাইম একটু পরে হয়তো লেট নাইটে যে একটু শুইলাম, এটা সমস্যা না, কিন্তু ক্লাসটা কিন্তু আমি মনোযোগ সহকারে বললাম না, শুনলাম এবং দেখলাম। সো এটা কিন্তু একটা গ্রেট চান্স। জি থ্যাংক ইউ। এই বিষয়ে আমার দিক থেকে আপনাকে মানে 100%, হ্যাঁ 100% আমার দিক থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, জি সাপোর্ট তো অবশ্যই আছে ভাই, মন থেকে সাপোর্ট আছে। আর আমি একটা জিনিস আজকে, এটা যদিও আপনি প্রথম বলছেন যে এটা আসলে ইন্ট্রোডিউস পার্ট, যদিও আমরা কেউ কাউকে এখনো এখানে চিনি না, হ্যাঁ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদিও এটা পরিচিতিটা সবাইরই বলা উচিত ছিল। হ্যাঁ, বাট আপনি ইয়ে দিলে সবাই যে বলে যে কে কোনখান থেকে বলছে, নামটা কি, যদিও আমি অনলাইনে দেখতে পাচ্ছি, বাট পার্সোনালি আমি আপনার কাছে ওই লেসন আগে নিছি, তো নিয়ে আমি অনেক কাজই আমি নিজে নিজে মানে দেখছি সাকসেস হয়েছি। এটা আসলে বলতে হবে, হয়তো সময় সুযোগ হয় না, ফোনে কথা হয় না, ওকে ওকে কিন্তু আপনি যেভাবে মানে বেসিকটা ধরায়া দেন, এইটা যদি আপনি দিয়ে দেন, কেউ যদি এটা প্রপারলি বসে বসে প্র্যাকটিক্যালি করে, হ্যাঁ, জি আর লেসনটা যদি মানে একটু শুনে যদি সেটা আবার কয়েকবার দেখে ভিডিওগুলা, হুম হুম অফকোর্স কিছু না কিছু শিখতে পারবে। জি থ্যাংক ইউ। এটাই ভাই আমার কথা। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি আর কেউ কিছু বলবেন? যদি কিছু কারো বলার না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমি ক্লাস ক্লোজ করব এবং আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যারা যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন। ওকে, আজিজ ভাই কিছু বলবেন নাকি? হ্যালো আজিজ ভাই। ওকে ঠিক আছে। হ্যালো ভাই। হ্যাঁ আমি ডেস্কটপ ক্লাসটা আসলে আহ, আমার কাছে খুব জরুরি মনে হচ্ছে করা। আর আমি তো আশা করি এটা ফুললি খুব ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। আর হ্যাঁ বাকি যারা নতুন আসছেন তাদেরকে আসলে ওয়েলকাম, কারণ আগে ডেস্কটপটা করে তারপর ল্যাপটপটা শেখা দরকার, তাহলে আপনারা যদি আহ তা ভালো করতে পারবেন। অনেকেই যা ল্যাপটপ কোর্স শুরু করে দেয় আগে, তখন তার একটু কম বুঝবে এবং ল্যাপটপটা, কিন্তু পাশাপাশি ডেস্কটপটা করার পরে পাশাপাশি কাজের সুযোগ থাকতে হবে এবং কাজ করতে হবে। আজিজ ভাই যেমন ল্যাপটপের কাজ শিখা এখনো কাজের সুযোগ পাচ্ছে না বা করে নাই, মানে আজিজ ভাই খুব হতাশ। ঠিক আছে, কিন্তু কাজে নাইমা পড়তে হবে, যেভাবেই হোক, সেটা যেভাবেই হোক। থ্যাংক ইউ। ওকে, যেই কাজ শিখতে আসেন পাশাপাশি কাজ খুঁজতে হবে। হ্যাঁ পাশাপাশি কাজ খুঁজতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো খুঁজলে এখানে ভাইয়া রাখছি। পাওয়া যায়, হ্যাঁ ঠিক খুঁজলে আছে, পাওয়া থ্যাংক ইউ। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ। আসসালামু যায়। আলাইকুম। শুরু করেন, শুরু করেন, শুরু করেন, শুরু করেন, শুরু করেন।